সালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচ, এই দুইটা ব্যাচের জন্য আমরা একদম সিলেবাসের শুরু থেকে সিলেবাসের শেষ পর্যন্ত মানে প্রত্যেকটা ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। সো এই ধারাবাহিকতায় আজকে আমরা আইসিটি ক্লাসের একদম সর্বপ্রথম ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আমি ইমরানুল ইসলাম, এবং আজকে আইসিটি ক্লাসের সর্বপ্রথম ক্লাস এই গ্রুপে হচ্ছে, এবং আমাদের বাকি যত ক্লাসগুলো হবে সামনে সবগুলো ইনশাআল্লাহ আমাদের এই গ্রুপটাতে হবে। সো এই গ্রুপটার নাম হচ্ছে মিশন এইচএসসি। সো তোমার যে লাইফটি দেখছো, তোমার ফার্স্ট টাস্কটা হবে এই গ্রুপে তোমার যত ফ্রেন্ড আছে, ফ্রেন্ড কারা, তোমার কলেজের ফ্রেন্ড আছে, তোমার এলাকার মধ্যে তোমার সাথে পড়াশোনা করে এরকম ফ্রেন্ড আছে, মানে যারা এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, মানে 25 সালে এইচএসসি দিবে, 26 সালে এইচএসসি পরীক্ষা দিবে, সেরকম যারা আছে তাদেরকে অ্যাড করে দিবা। এখন অ্যাড করলে আসলে লাভটা হচ্ছে তোমার নিজেরই। এর কারণটা হচ্ছে সেও হচ্ছে একটু মানে অনেক কিছু শিখতে পারবে, এবং তোমার বন্ধুরা যদি অনেক কিছু শিখতে পারে সেক্ষেত্রে এটা তোমার জন্য ভালো, কারণ তুমি একটা জিনিস না বুঝলে তোমার ওই বন্ধুর থেকে শিখে নিতে পারবা, অথবা বিভিন্নভাবে তুমি তাদের কাছ থেকে সাহায্য পাবা। এবং এইভাবে তুমি চিন্তা করে দেখতে পারো যে তুমি কাউকে উপকার করেছো, এই গ্রুপে ইনভাইট দিয়ে কাউকে উপকার করেছো। সো এই উপকারের মানে রিটার্নে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই কোনো না কোনো ভাবে উপকার করবেন কোনো একটা সময়। ঠিক আছে? সো লাইভটি হচ্ছে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা তোমরা, এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা জয়েন হলেই আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দেব ইনশাল্লাহ। এবং এই ক্লাসের লিঙ্কটা একটু কাইন্ডলি তোমরা বিভিন্ন তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু দিয়ে দাও। আমিও কয়েকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের মেসেঞ্জার বেশ কয়েকটা গ্রুপ রয়েছে। এবং সবকিছু ক্লিয়ার কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি তোমরা জানাবা। এবং কমেন্ট করো যে তুমি কোত্থেকে জয়েন করেছো এবং তোমার কলেজের নাম কি, এই জিনিসটা একটু কমেন্টে জানাবা। তোমার কলেজের নাম কি এটা একটু কাইন্ডলি তোমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং কোথা থেকে দেখছো, অর্থাৎ তুমি কোথায় থাকো সেটা একটু কাইন্ডলি জানাবা। তাহলে আমরা বুঝতে পারবো যে সারা বাংলাদেশের কোত্থেকে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করছে, এটা আমরা জানতে পারবো। এবং এটা যখন জানবো তখন আমাদের কাছে ভালো লাগবে যে আমরা বিভিন্ন জায়গায় রিচ করতে পেরেছি এবং তোমাদের উপকারে আসে সেই ধরনের কোনো একটা কাজ করতে পেরেছি, এই ভেবে ইনশাল্লাহ আমাদের ভালো লাগবে। সো আজকে আমরা শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতি, এই চ্যাপ্টারের শুরুর ক্লাস আজকে এই গ্রুপটাতে। যদিও এক দুইটা ক্লাস হচ্ছে আমি পেজে নিয়েছিলাম, আমাদের পেজের নাম এডুকেশনাল লিডারশিপ, সেই পেজে নেওয়া হয়েছিল। বাট হচ্ছে যেহেতু এই গ্রুপে আবার নতুন করে ক্লাস শুরু হয়েছে, এই কারণে আবার আমি শুরু থেকে ইনশাল্লাহ মানে পড়াবো, যাতে করে যারা মিস করেছিলাম তারা আবার শুরু থেকেই ক্লাসগুলো করতে পারো এবং শুরু থেকে বুঝতে পারো প্রত্যেকটা টপিক। সো আমি দেখতে পাচ্ছি 4 জন জয়েন হয়েছো। তোমরা অ্যাটলিস্ট মানে 20-30 জন জয়েন না হলে কিন্তু ক্লাসটা শুরু করা পসিবল হবে না, কারণ 5-6 জনকে পড়িয়ে তো আসলে কোনো লাভ নাই। সো অ্যাটলিস্ট মানে প্রথম ক্লাস হিসেবে তো অন্তত 20-25 জন থাকা উচিত। এরপর ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। যদি তোমরা হচ্ছে তোমার বন্ধুদেরকে ইনভাইট করো, এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য বলো, এবং আমাদের প্রত্যেক দিন যে ক্লাস হয় ফ্রি ক্লাস, এইটা একটু তোমরা জানিয়ে দিবা। তোমার যে বন্ধু আছে তাকে একটু জানিয়ে দিবা যে আমাদের এইখানে প্রত্যেকদিন ফ্রি ক্লাস হয়ে থাকে। আজকে 7টা বাজে ক্লাস ছিল, বাট 7টা বাজে নেওয়া পসিবল হয়নি কারণ ইলেকট্রিসিটি ছিল না, বাট এখন নিচ্ছি কারণ এখন ইলেকট্রিসিটি আছে, সবকিছু ঠিকঠাক আছে। শারমিন রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শারমিন। রুদ্রানী রয় সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রুদ্রানী। এরপর সাবরিনা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শারমিন মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ শারমিন। সো তোমাদের কাজ কিন্তু ভাই
খুবই সিম্পল, জাস্ট ইনভাইট করতে হবে। এই গ্রুপটাতে তোমার যত ফ্রেন্ড আছে, এইচএসসি পড়ুয়া যত ফ্রেন্ড আছে, মানে তোমার সাথে তোমার ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি কমেন্টস মানে এই গ্রুপটাতে ইনভাইটেশন দিবা, এবং ইনভাইটেশন দেওয়ার পর তাকে একটু কষ্ট করে মেসেজ দিয়ে বলবা যে এই গ্রুপে প্রত্যেকদিন লাইভ ক্লাস হয়ে থাকে, ফ্রি লাইভ ক্লাস। সো এই ক্লাসগুলো করলে তার নিজেরই উপকার হবে। সো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে মানে আমরা তো আর পরীক্ষা দিব না, কারণ আমি তো অলরেডি অনেক আগেই এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি তো পরীক্ষা দিব না, পরীক্ষা দিবে হচ্ছে তুমি। তো তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো এটা তোমারই উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, রুদ্রানী রয় অনেক মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ রুদ্রানী। এবং শারমিন রহমান তুমিও মেনশন করছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা বাকি যারা আছো জয়েন, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি এই গ্রুপে ইনশাল্লাহ রুটিন অনুযায়ী প্রত্যেকদিন ক্লাস হবে। সেই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা আইসিটি ক্লাসটি করছি, এবং আইসিটির কি 1-2টা ক্লাস করব আমরা? না, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করব। ধরো এখন পড়তেছি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি শেষ হলে আমরা ডিজিটাল ডিভাইস শিখবো, ডিজিটাল ডিভাইস শেষ হলে আমরা এইচটিএমএল শিখবো, এইচটিএমএল শেষ হলে ধরো চ্যাপ্টার 2 শিখবো, চ্যাপ্টার 1 শিখবো, এরপর তোমার হচ্ছে চ্যাপ্টার 5 শিখবো। নাসরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রুদ্রানী রয় এখন পর্যন্ত মেনশন দিয়ে যাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ রুদ্রানী। এরপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভূমি রয়, তুমি হচ্ছে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ভূমি রয়। এরপর হচ্ছে শারমিন মেনশন দিয়ে যাচ্ছ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমরা একটা যদি ছোট্ট কাজ করো তাহলে খুব ভালো হয়, সেটা হচ্ছে তুমি কোথা থেকে, মানে তুমি কোথা থেকে জয়েন করেছো কোথা থেকে, এবং তুমি হচ্ছে তোমার কলেজের নাম, এটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে তোমার কলেজের নাম কি এবং কোথা থেকে তুমি জয়েন করেছো লাইভ ক্লাসটিতে। আমি দেখতে পাচ্ছি হাসান আলী সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রুদ্রানী রয় এখন পর্যন্ত স্টিল মেনশন দিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ রুদ্রানী। নাসরিন মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ নাসরিন। রুদ্রানী রয় আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি বলেছে, গ্রেট। নাসরিন বলছে আমি ভালো নেই। কেন তুমি ভালো নেই? চাঁদপুর থেকে নাসরিন হচ্ছে চাঁদপুর থেকে দেখছে। শারমিন দেখছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে, মানে শারমিন চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পড়াশোনা করে। সাবরিনা ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মহিলা কলেজে পড়াশোনা করে, সাবরিনা ইসরাত। রুদ্রানী বলছে আমি নারায়ণগঞ্জ থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়ি, গ্রেট। নারায়ণগঞ্জ তো আমাদের সাভার, মানে ঢাকার কাছে আর কি, আমাদের বাসা হচ্ছে সাভার। ভূমি রয় বলছে ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষীরা, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাতক্ষীরা থেকে দেখছে, গ্রেট, মানে বিভিন্ন কর্নার থেকে দেখছে। হাসান আলী বলছে আমার কলেজের নাম কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ এবং কুষ্টিয়াতে আমাদের, তোমরা হয়তো চিনো আসিফ স্যারকে, তোমরা চিনো আসিফ স্যারের গ্রামের বাসা কুষ্টিয়া। নাসরিন বলছে রয়মনেন নেসা মহিলা ডিগ্রি কলেজ, গ্রেট। শারমিন মেনশন করেছে, নাসরিন মেনশন করছে, শারমিন মেনশন করছে, থ্যাংক ইউ সো মাচ। 10 জন জয়েন হয়েছো তোমরা। সো আজকে আমরা শিখতেছি কি বলতো, সংখ্যা পদ্ধতি। এবং তোমার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য এতটুকু আমি বলে রাখি, এইখান থেকে তোমরা একটা সিকিউ একটা মানে 10 মার্কস 100% তুমি কমন পাবা, 100% কমন পাবা। তার মানে সংখ্যা পদ্ধতি যদি তুমি পারো তাহলে তুমি সিকিউ অর্থাৎ একটা সৃজনশীল কোয়েশ্চেন, একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন। আমি দেখতে পাচ্ছি আদনান বলছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে দেখছে, গ্রেট আদনান, সিরাজগঞ্জ গভর্নমেন্ট, গ্রেট। সবাই বিভিন্ন এলাকা থেকে আছো, তোমরা যারাই জয়েন করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই কারণে যে তোমরা আসলে আমাদের এই কষ্টের মানে মূল্যায়ন করার জন্য তোমরা কষ্ট করে ক্লাসগুলো দেখছো, এবং আশা করছি এতে তোমাদেরই উপকার হবে ইনশাল্লাহ। সো তোমরা যদি এই সংখ্যা পদ্ধতি প্রপারলি পারো, এবং আমি এতটুকু তোমাকে আমি বলতে পারি, যদি আমার এই প্রত্যেকটা ক্লাস তুমি ভালো মতো মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি সৃজনশীল 10-এ 10ই তুমি এনশিওর করতে পারবা। সৃজনশীল কত? 10-এ 10।
10 মার্কসই তুমি এনশিওর করতে পারবা, 10-এ 10ই এনশিওর করতে পারবা ইনশাআল্লাহ। দেখো তোমাকে A+ পাওয়ার জন্য কত নাম্বার পেতে হয়, আমরা একটু ফার্স্ট ক্লাস যেহেতু আমরা একটু সবকিছু একটু প্ল্যান করে নিই, কারণ প্ল্যান করলে আমাদের জন্য সুবিধা। আমি দেখতে পাচ্ছি এলমা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নাসরিন মেনশন করেছে, রুদ্রানী স্যার কালকে আমার ইংলিশ আর ম্যানেজমেন্ট এক্সাম, তাও আমি আইসিটি ক্লাস করতেছি। ও রুদ্রানী থ্যাংক ইউ সো মাচ, বাট ক্লাসটা শেষ করে করে অবশ্যই তুমি মানে তোমার এক্সামের জন্য পড়তে বসবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি আর একটু দ্রুত পড়াচ্ছি যাতে করে তোমাদের কম সময়ের মধ্যে বেশি কিছু শিখতে পারো। ওকে, সো 10-এ 10 পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, আমার প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে হবে। এবং যারা আমার ক্লাসটি করবা তোমরা একটা খাতা বানিয়ে রাখবে, একটা খাতা। এই খাতার মধ্যে আমি যা যা ক্লাসে শেখাচ্ছি সেই বিষয়গুলো খাতার মধ্যে তোমরা লিখবা। লিখলে সুবিধাটা কি, লিখলে হচ্ছে তোমার পরবর্তীতে তুমি যখন তুমি যখন আবার ওটা রিভাইজ করবা এটা তোমার জন্য সুবিধা হবে। অথবা তোমার ধরো সামনে পরীক্ষা, তখন জাস্ট এই খাতার মধ্যে যা আছে ওগুলো একবার চোখ বুলাই নিলে, একবার প্র্যাকটিস করে নিলে তুমি ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারবা, ঠিক আছে? তাহলে এখন আমরা কিছু স্ট্র্যাটেজি বানাই, বুঝতে পারছো যে কিভাবে আমরা আইসিটিতে ভালো নাম্বার পাইতে পারি, স্ট্র্যাটেজি বানাই, ঠিক আছে? সো তোমার নর্মালি হচ্ছে আইসিটিতে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হয় এবং 25টা এমসিকিউ অ্যান্সার করতে হয়। 5টা সিকিউ এতে মার্কস হচ্ছে 50 এবং এখানে 25, টোটাল হচ্ছে 75 মার্কস, তাই না? টোটাল 75 মার্কস এবং বাকি 25 মার্কস হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যাল তো আমাদের আর ওটা কলেজের উপর ডিপেন্ড করে। এই হচ্ছে টোটাল 100 মার্কস, রাইট? সো আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই যে 50 মার্কসের প্রিপারেশন এবং 25 মার্কস, টোটাল হচ্ছে 75 মার্কসের প্রিপারেশনের জন্য আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য সাহায্য করতে পারবো ইনশাল্লাহ, এতটুকু আমি আশাবাদী, ঠিক আছে? সো তুমি এই 75 মার্কস কিভাবে পেতে পারো, এই 75 মার্কসে যাতে তুমি 75ই পাও, 75 এর মধ্যে যাতে তুমি 75ই পাও, এইভাবে ইনশাল্লাহ আমরা শিখবো। আবার বলছি, তুমি এই 75 এর মধ্যে যাতে 75ই এনশিওর করতে পারো, এইভাবে আমরা শিখবো। কারণ শিখার সময় অবশ্যই কনফিডেন্টলি শিখা প্রয়োজন, ঠিক আছে? সো এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাই এই 50-এ 50 কি পাওয়া পসিবল, কিংবা এখানে 25-এ 25 পাওয়া কি পসিবল? উত্তরটা হচ্ছে পসিবল। কিভাবে পসিবল? আমি নিজে 2019 সালে, কত সালে, 2019 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। এইচএসসি কত সালে? 2019 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম এবং ওই এইচএসসি পরীক্ষাতে আমি আইসিটিতে এই যে সিকিউ 50-এ 50 পেয়েছিলাম আমি। এই কারণে আমি তোমাকেও এই কথা বলতে পারি, তুমি যদি প্রপারলি প্রিপারেশন নিতে পারো এবং সুন্দর করে খাতার মধ্যে লিখতে পারো এবং আমি যেভাবে লিখতে বলবো সেভাবে যদি তুমি লিখো, তাহলে তুমি ইনশাল্লাহ সিকিউতে 50-এ 50ই পাবা। তার মানে কি 50 নাম্বারে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা 50ই পাইতে পারি, ঠিক আছে? 50 নাম্বারের প্রস্তুতি নিয়ে আমরা 50-এ 50ই পেতে পারি। কিভাবে পেতে পারি এটার এক্সাম্পল আমি নিজেই, কারণ আমি 50-এ 50 পেয়েছিলাম। এবং তুমি যদি ভালো মতো প্রিপারেশন নাও এবং তুমি যদি ভালো মতো খাতার মধ্যে লিখে আসতে পারো, তুমিও ইনশাল্লাহ 50-এ 50 পাবা, ঠিক আছে? এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানাও, যে ভাই আমি বুঝতে পারছি, ইনশাল্লাহ আমি 50-এ 50 পাবো, এটা একটু কমেন্টে জানাও। কারণ তোমার কনফিডেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, তোমার কনফিডেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি করবা, তুমি একটু কমেন্টে জানো যে ভাই আমি সিকিউতে অর্থাৎ সৃজনশীলে ইনশাল্লাহ আইসিটি বোর্ড এক্সামে 50-এ 50ই পাবো ইনশাল্লাহ, এটা একটু তুমি কমেন্টে জানাও। দেখতে পাচ্ছি ফ্রি আসি, ইচ্ছা নাই, তাও থ্যাঙ্কস। মেনশন করছিস মাঝে মধ্যে মুড থাকলে বই নিয়ে বসতে পারি। ও গ্রেট। হাসান আলী বলছি ইনশাল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম, মানে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবং তোমরা মেনশন করছো যারা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তোমাদের এই এতটুকু কনফিডেন্স দরকার যে ভাই আমি ইনশাল্লাহ 50-এ 50ই পাবো সিকিউতে, বুঝতে পারছো? এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাই এমসিকিউতে কি 25-এ 25 পাওয়া পসিবল?
এমসিকিউ তো তোমরা জানো যে এমসিকিউ উত্তর হইলে তুমি ফুল মার্কসই পাবা, তার মানে এটাতেও 25-এ 25 পাওয়া পসিবল। ইনশাল্লাহ 50 আউট অফ 50 পাবো। গ্রেট গ্রেট। নাসরিন মেনশন করে যাচ্ছ। নাসরিন তুমি একটু জানাও যে তুমি 50-এ 50 পাওয়ার মতো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত আছো কিনা, এটা একটু কাইন্ডলি জানাও। শারমিন রহমান ইনশাল্লাহ স্যার ট্রাই করব। ট্রাই না, তোমাকে এতটুকু বিশ্বাস করতে হবে যে আমি আইসিটিতে 50-এ 85 পাবো সিকিউতে, এতটুকু বিশ্বাস তোমার মধ্যে থাকতে হবে। অথবা মেন্টালি তোমাকে প্রিপারেশন নিতে হবে যে আমি ইনশাল্লাহ এমন ভাবে প্রস্তুতি নিব যে আমি আইসিটিতে সিকিউতে 50-এ 50 পাবো এবং এমসিকিউতে 25-এ 25 পাবো। তাহলে কি হবে বলো? আমি দেখতে পাচ্ছি এলমা বলছে স্যার আমার ফ্রেন্ডে কম, অনেক মেনশন করার মতো এত মানুষ। আচ্ছা যাই হোক, যতজনই আছে ততজনকে তুমি একটু জানিয়ে দাও, এতটুকুই তো তোমার কাজ করার কথা, তাই না? এর বেশি তো তুমি করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ যারা যারা মেনশন করছে এখনো। সাবরিনা বলছে ইনশাল্লাহ। ভূমি রয় বলছে পারবো স্যার, আমি পেয়েছি, ছাড়বো, পেয়েই ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে এইভাবে বলতে হবে, ইনশাল্লাহ পাবোই ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর হচ্ছে হাসান বলছে বি কনফিডেন্ট হবে, ঠিক আছে। ওকে, 17 জন জয়েন করেছে, 17 জনকে আমি আবার বলছি আইসিটিতে সিকিউতে 50-এ 85 পাওয়া পসিবল এবং এমসিকিউতে 25-এ 25 পাওয়া পসিবল। এখন তুমি কিভাবে পাবা এইটা শিখাই দেওয়ার দায়িত্ব, এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, এটার কৌশলগুলো তোমাকে রপ্ত করে দেওয়ার দায়িত্ব আমার। সো এর জন্য তোমাকে কি করতে হবে, আমার প্রত্যেকটা ক্লাস প্রপারলি তোমাকে বুঝে বুঝে মনোযোগ সহকারে করতে হবে। এবং আমি যেটা ফার্স্টে বলেছি যে তোমাকে অবশ্যই একটা খাতা থাকতে হবে তোমার, যে খাতাতে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, যা শেখাচ্ছি, ওইখানে তুমি ওইগুলো নোট ডাউন করে রাখবা। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এত এই মানসিকভাবে এইভাবে প্রস্তুত থাকতে হবে যে আইসিটিতে সৃজনশীলে এবং এমসিকিউতে আমি পূর্ণাঙ্গ নাম্বার পাবো। আইসিটিতে সৃজনশীল এবং এমসিকিউতে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া সম্ভব এবং আমিও ইনশাল্লাহ পারবো। এই এই একটা তোমার মোটিভেশন নিয়ে, এই একটা তোমার প্রতিজ্ঞা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু তুমি পারবে না। তাহলে তোমার এতটুকু মানসিকভাবে এভাবে তোমাকে প্রস্তুত থাকতে হবে যে আমি ইনশাল্লাহ পারবোই পারবো, ঠিক আছে। তো আমরা তাহলে সংখ্যা পদ্ধতি শুরু করছি এবং তোমরা একটা খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে। নির্ঝরা মিম বলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাসরিন মেনশন করছে, থ্যাংক ইউ সো মাচ নাসরিন সহ যারা যারা মেনশন করছে তোমাদের আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা হচ্ছে এই গ্রুপে আগে কিন্তু ইনভাইট দিতে হবে, ইনভাইট না দিলে কিন্তু সে মেনশনে হয়তোবা পাবে না নোটিফিকেশন। তাহলে তোমার ফ্রেন্ডদেরকে আগে ইনভাইট দিবা, এই গ্রুপে জয়েন হতে বলবা এবং এখানে যে লাইভ ক্লাস হয় এটা জানিয়ে দিবা। ওকে, তাহলে প্রথমে আমরা শিখবো সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এই যে আমরা যে সংখ্যা পদ্ধতিটা শিখবো, এটা শেখার আগে কিন্তু আমাদের একটা ন্যূনতম নলেজ রাখা দরকার যে সংখ্যা এই জিনিসটা কিভাবে আসলো, এতটুকু জ্ঞান আমাদের জানা থাকা উচিত। যদিও তোমার এই টপিক থেকে সাধারণত কোনো কোয়েশ্চেন আসে না এক্সামে, যদিও এক্সামে আসে না, তবুও আমরা এই টপিকটা জানার চেষ্টা করব যাতে করে আমরা একজন আইসিটির স্টুডেন্ট হিসেবে এতটুকু জ্ঞানটা আমাদের থাকে, মানে স্টুডেন্ট হিসেবে যাতে আমরা বলতে পারি যে আমরা আইসিটি সম্পর্কে অবশ্যই জানি, ঠিক আছে। তাহলে সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা যদি আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এবং এটা খুবই ইজি, একদম সভ্যতার সূচনা লগ্ন থেকে তোমার হচ্ছে মানুষজন হাতে গণনা করত। কিভাবে হাতে গণনা করত? এই যে তোমার হাতে 5টা আঙ্গুল আছে, এই হাতে 5টা আঙ্গুল আছে। সো তারা ধরো হচ্ছে সাপোজ কিছু একটা গণনা করতে চাচ্ছে, যে তারা মানে কাউকে বোঝাতে চাচ্ছে 1, তখন তারা আঙ্গুলের এই 1 দ্বারা তারা এটা ইশারা করে বোঝাতো যে 1, বুঝতে পারছো। আবার তারা 2 বোঝাতে চাচ্ছে, তাহলে 2টা আঙ্গুল উঠিয়ে তারা বোঝাতে চাইতো 2। এভাবে তারা আঙ্গুলের মাধ্যমে তারা গণনা করত। কিংবা ধরো তারা হচ্ছে ফসল উৎপাদন করছে, মানে তারা তো খাইতো। সো ফসল উৎপাদনের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার গণনা করা লাগতে পারে যে আজকে আমরা এই কয়টা খাবো, আগামীকালকে এই কয়টা খাবো। সো তখন তারা কিভাবে গণনা করত? আঙ্গুল দ্বারা গণনা করত। সো এটাই হচ্ছে সর্বপ্রথম ধাপ, যে মানুষজন হচ্ছে সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন গণনার জন্য হাতের আঙ্গুল ব্যবহার করা হতো। তার মানে একদম শুরুতে হাতের আঙ্গুল ব্যবহার করা হতো।
কিন্তু ভাই হাতের আঙুলে কিছু সমস্যা আছে। কি সমস্যা? যে হাতের আঙুল তো লিমিটেড, যে এই হাতে 5টা, এই হাতে 5টা, এই 10টার উপরে যদি তারা কিছু গণনা করতে চাইতো তাহলে ঝামেলায় পড়ে যেত। এই কারণে পরবর্তীতে আবিষ্কার হলো টালি চিহ্ন। টালি চিহ্ন কি? টালি চিহ্ন হচ্ছে, ধরো তারা তো গুহার ভেতরে থাকতো এবং তাদের যদি গণনা করার প্রয়োজন হতো, তারা কি করতো, এরকম করে তাদের গুহার ভেতরে একটা দাগ দিয়ে রাখতো। ধরো এরকম করে একটা দাগ দিয়ে রাখছে, তার মানে কি, এটা তারা 1 বুঝাইতো। এরকম করে তারা আরেকটা দাগ দিয়ে রাখতো, এটা তারা 2 বুঝাইতো। এরকম করে আরেকটা দাগ দিয়ে রাখতো, এরকম 3 বুঝাইতো। এরকম করে দাগ দিতে 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 পুরা রুমে দাগ দিয়ে ভরে গেছে। এরপরে পরের দাগটা কোথায় দিবে? পুরো রুমটা ভরে গেছে। ধরো ধরো তুমি একটা এই রুমটাতে থাকো, ধরো এটা আমাদের একটা রুম, এই রুমে প্রত্যেকটা কর্নার ভরে গেছে দাগ দিতে দিতে। এখন আর নতুন করে দাগ দেওয়া তো সম্ভব না, বুঝতে পারছো? এই কারণে তার মানে প্রথমে হাতে গণনা করতো, এরপর তারা টালি চিহ্ন ব্যবহার করত। কিন্তু টালি চিহ্নেরও একটা সমস্যা আছে। কি সমস্যা? দাগ দিতে দিতে ভরে গেছে। এখন ভাই পরের গণনাটা সে কিভাবে করবে? এই কারণে পরবর্তীতে আসলো হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। তার মানে দাগ দিতে দিতে, মানে টালি চিহ্নের পরে আসলো মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এখন মিশরীয় সংখ্যা পদ্ধতিটা কি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিটা কি? একদম সিম্পল। এটা হচ্ছে তোমার এই যে 1 থেকে 9 পর্যন্ত তারা বুঝাইতো হচ্ছে যেরকম এই একটা দাগ দিয়ে বুঝাইতো 1, 2টা দাগ দিয়ে বুঝাইতো 2, এরকম করে 9টা দাগ দিয়ে বুঝাইতো 9। কিন্তু 10কে বুঝাইতো তারা এই যে এরকম উল্টা ইউ, এটা দ্বারা বুঝাইতো হচ্ছে 10, এটা দ্বারা কি বুঝাইতো? 10 বুঝাইতো, বুঝতে পারছো? আবার ধরো 100 বুঝাইতো হচ্ছে যে এরকম একটা চিহ্ন দ্বারা তারা 100 বুঝাইতো, 100, বুঝতে পারছো? এরপর হচ্ছে ধরো 1000 বুঝাইতো আরেকটা চিহ্ন দ্বারা, 10,000 বুঝাইতো আরেকটা চিহ্ন দ্বারা। তার মানে এই মিশরীয় সংখ্যা পদ্ধতিতে এরকম বিভিন্ন চিহ্ন, এই যে এরকম চিহ্ন দ্বারা তারা বিভিন্ন সংখ্যাকে বুঝাইতো, বুঝতে পারছো? মিশরীয় সংখ্যা পদ্ধতিতে কি এরকম বিভিন্ন চিহ্ন দ্বারা বিভিন্ন সংখ্যাকে বোঝাইতো। কিন্তু ভাই এখানেও একটা লিমিটেশন আছে। তারাও লিমিটেশনটা আগে পরে বলি, তার আগে একটু বিভিন্ন চিহ্নগুলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে আর কি কি চিহ্ন আছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি ধরো 100 বুঝাইতো এই যে এরকম চিহ্ন দেয়া, এরপর 1000কে বুঝাইতো এরকম একটা ফুলের চিহ্ন দ্বারা। তার মানে তারা যদি একটা ফুল আঁকাইতো এর মানে হচ্ছে 1000 বোঝাচ্ছে। 1,00,000 বুঝাইতো হচ্ছে এই যে এরকম একটা ব্যাঙের চিহ্ন দিয়ে, ঠিক আছে? মানে এরকম বিভিন্ন চিহ্ন দিয়ে দিয়ে হচ্ছে তারা বোঝাতো। আচ্ছা, নেটওয়ার্ক তিরিং বিরিং শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ইন্টারনেটে একটু প্রবলেম ছিল, আমি ওয়াইফাইটা সুইচ করছি, বাট এখন এটা জুম ইন হইতেছে না। আচ্ছা, জুম ইন হচ্ছে। ওকে, ওকে, এখন সবকিছু ঠিকঠাক আছে ভাইয়ারা? এখন সবকিছু ঠিকঠাক আছে? নেট মেয়েদের থেকেও বেশি নাটক শুরু করে ইদানিং। হ্যাঁ, এই যে দেশে গ্যাঞ্জামের পরে ইন্টারনেটের খুব ভালো পরিমাণ সমস্যা হয়েছে। ওকে, ওকে, তোমরা 14 জন আসো, 14 জনই থাকো। আমরা মানে মেইন পার্টে চলে যাচ্ছি। এটা মিশরীয় সংখ্যা পদ্ধতিতে এরকম বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা বোঝাইতো। যেরকম এই চিহ্ন দ্বারা বোঝাইতো হচ্ছে 10,00,000, এরকম সংখ্যাকে বোঝাইতো, ঠিক আছে? এরপর এই চিহ্নের তো একটা সমস্যা আছে যে ভাই এত চিহ্ন কিভাবে মনে রাখবে। এই কারণে পরবর্তীতে আবিষ্কার হলো হচ্ছে রোমান সংখ্যা। পরবর্তীতে কি আবিষ্কার হলো? রোমান সংখ্যা আবিষ্কার হলো। এখন রোমান সংখ্যা তোমরা বেশিরভাগই ছোটকালে শিখেছো যে
এরকম মানে হচ্ছে 1, এরকম মানে হচ্ছে 2, এরকম মানে হচ্ছে 3, এরকম মানে হচ্ছে 4, এরকম মানে 5, এরকম মানে 6, এরকম মানে 7, এরকম মানে 8, এরকম মানে 9, এরকম মানে 10, এরকম মানে 11, এরকম করে করে তোমরা বিভিন্ন চিহ্ন শিখেছো। এই যে এটা হচ্ছে কি রোমান চিহ্ন, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে কি রোমান চিহ্ন। তো এই রোমান চিহ্নের মাধ্যমে যে কোনো সংখ্যাকে তোমরা প্রকাশ করতে পারো, তাই না? 1000, 2000, 10,000, 5,000, 20,000, 30,000, এরকম বিভিন্ন সংখ্যাকে প্রকাশ করা যায় এই রোমান চিহ্নের মাধ্যমে। সো এই কারণে হচ্ছে মানে এরপরে হচ্ছে রোমান চিহ্নটা আবিষ্কার হয়। তো আমরা যদি এই যে সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা যদি আমরা আবার রিক্যাপ করি, তাহলে সর্বপ্রথম আবিষ্কার হয়েছে হচ্ছে তোমার হাতে গণনা, অর্থাৎ সর্বপ্রথম মানুষজন হাতে গণনা করত। এরপর তারা কি করলো, হাতে গণনার একটা লিমিটেশন আছে, হাতের সংখ্যা সীমিত, এই কারণে পরবর্তীতে টালি সংখ্যা আবিষ্কার হলো, এবং টালির মানে এরকম দাগ দিয়ে 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 হচ্ছে তারা গণনা করত। কিন্তু এই দাগ দিতে দিতে এটারও একটা লিমিটেশন আছে, এই কারণে তারা কি করলো, পরবর্তীতে মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে, যে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হলো, এবং এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হতো। বাট এত চিহ্ন মনে রাখা তো কষ্টকর ব্যাপার, এখানে পরবর্তীতে আবিষ্কার হলো রোমান সংখ্যা, যে রোমান সংখ্যার মাধ্যমে প্রায় সবগুলো সংখ্যাকে প্রকাশ করা যায়। এই যে এখন ক্লাস করছে নাসরিন, ক্লাস করছে, হ্যাঁ এখন তোমরা হচ্ছে অ্যাক্টিভ থাকো, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভালো ভালো টপিক শিখবো। এরপর হচ্ছে শূন্য আবিষ্কার। শূন্য আবিষ্কারটা হচ্ছে খ্রিস্টপূর্ব আনুমানিক 400 বছর আগে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয় কোথায়, ভারতে। তার মানে শূন্য আবিষ্কারটা আমরা ইতিহাস থেকে জানতে পারি এটা ভারতে আবিষ্কার হয়। এখন আমরা মেইন পয়েন্টে চলে আসছি, সংখ্যা পদ্ধতি কি। মেইন পয়েন্টে চলে আসছি কি, সংখ্যা পদ্ধতি কি। এখন থেকে তোমরা খাতার মধ্যে লিখে নাও, তোমরা কি খাতার মধ্যে এটা লিখে নাও, খাতার মধ্যে এটা লিখে নাও, সংখ্যা পদ্ধতি কি। এটা তোমার পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নে আসবে, জ্ঞানমূলক প্রশ্নে আসবে। কত নাম্বার? 1 নাম্বার। জ্ঞানমূলক প্রশ্ন আসলে কত নাম্বার? 1 নাম্বার। তো তুমি যাতে জ্ঞানমূলক প্রশ্নে আসলে 1-এ 1 নিশ্চিত করতে পারো, এই কারণে সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমাকে খাতার মধ্যে লিখে নিতে হবে, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবা যে ভাই খাতায় লিখা ডান, খাতায় লিখা ডান, ঠিক আছে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন কি, ওই যে আমরা দেখেছিলাম যে এই যে এইটা একটা সাংকেতিক চিহ্ন। আবার ধরো একটা ব্যাং তো আঁকতে পারি না, ধরো এটা একটা ব্যাং, সো ব্যাং একটা সাংকেতিক চিহ্ন। আবার ধরো একটা ফুল, সো ফুলও আঁকতে পারি না, বাট ধরো এটা একটা ফুল, সো ফুলও একটা সাংকেতিক চিহ্ন। এরকম বিভিন্ন সাংকেতিক চিহ্ন কি, প্রথমে কি সাংকেতিক চিহ্ন, এরপর কি প্রতীক কি, ওই যে আমরা দেখেছিলাম মিশরীয় সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন প্রতীক ইউজ করা হইতো। ধরো এই যে এটা একটা প্রতীক, এরপর হচ্ছে ধরো ওই যে মানুষ হচ্ছে একটা এরকম করে আছে, এটা একটা প্রতীক, এরকম বিভিন্ন প্রতীক। বা অঙ্ক কোনগুলা, এই যে আমরা দেখলাম এই যে তোমার রোমান সংখ্যা, এটা একটা অঙ্ক, এই যে এটা একটা অঙ্ক, অথবা আমরা 1, 2, 3, 4 লিখি, এইগুলো হচ্ছে অঙ্ক। তার মানে কি সাংকেতিক চিহ্ন, এরকম চিহ্ন। এরপর বিভিন্ন প্রতীক বা অঙ্ক, এই যে 1, 2, 3, 4 এরকম অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে? তার মানে এই যে সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে তুমি যা প্রকাশ করছো, এটাই হচ্ছে একটা তোমার সংখ্যা পদ্ধতি। এখন ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কত বছর বয়সে তুমি ক্লাস 5-এ পড়তা। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কত বছর বয়সে তুমি ক্লাস 5-এ পড়তা। তখন ধরো তুমি বললা যে ভাই আমি আমার 11 বছর বয়সে আমি ক্লাস 5-এ পড়েছি। তার মানে কি, তুমি যে বললা 11, এই যে 11 বললা, এটা কি প্রকাশ করলা? একটা সংখ্যা প্রকাশ করলা, একটা কি প্রকাশ করলা? সংখ্যা প্রকাশ করলা। এই যে সংখ্যা কি দিয়ে প্রকাশ করলা? 11। এই 11টাই হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। কি দিয়ে প্রকাশ করলা? 11। এই 11টাই হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি জানাও। সংখ্যা পদ্ধতি কাকে বলে এতটুকু বুঝতে পেরেছো কিনা এবং খাতায় লিখেছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানিয়ে দাও। সংখ্যা পদ্ধতি কাকে বলে এতটুকু বুঝতে পেরেছো কিনা এবং লিখেছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানিয়ে দাও।
তুমি জানো না বুঝি নাটক কম করো প্রিয় তোমাদের। আচ্ছা তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো না। ক্লাস কখন শুরু হলো? ক্লাস শুরু হয়েছে 9টায়। সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ, বাট এতটুকু লিখলে হবে না। তোমরা যদি প্রপারলি একে এক পেতে চাও, আমি কিন্তু শুরুতেই বলছি 50-এ 50 কিভাবে পাবা এইটা আমি তোমাকে শিখাই দিব, ঠিক আছে? তো তুমি এখানে একে এক যদি পাইতে চাও তাহলে অবশ্যই এই কয়েকটা জিনিস ইনক্লুড করতে হবে। সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যখন তুমি এইভাবে প্রকাশ লিখবা তখন এটা হচ্ছে তোমার একে একই পাবা ইনশাল্লাহ। ভূমি বলছে ডান, লিসা বলছে অল ওকে ক্লিয়ার, হাসান বলছে ক্লিয়ার। বাকিদের কি ক্লিয়ার হয় নাই? তোমরা কি বুঝতে পারো নাই? এটা একটু কাইন্ডলি জানাও। এরপর হচ্ছে আমরা শিখবো ভিত্তি বা বেস কাকে বলে। এটাও তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসবে, মানে আসতে পারে জ্ঞানমূলক। এবং এটাতে কত নাম্বার? 1 নাম্বার। সো যদি তোমার পরীক্ষাতে আসে বেস বা ভিত্তি কাকে বলে, ইংরেজিতে বেস, বাংলাতে ভিত্তি কাকে বলে, যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে, এভরিথিং ইজ ক্লিয়ার। রুদ্রানী বলছে ওকে স্যার, রুদ্রানী বলছে ডান স্যার, ডান, গ্রেট গ্রেট। শামিন বলছে ক্লিয়ার, রাহিম বলছে ক্লিয়ার, ইলমা বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। এখন বেস বা ভিত্তি কাকে বলে এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, এবং যদি আসে তখন যদি তুমি এটা লিখে দাও তাহলে তুমি একে এক পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? রাহিম বলছে ক্লিয়ার, এরপর আদনান বলছে ক্লিয়ার স্যার, ওকে গ্রেট। তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তার মানে রাহিম বলছে স্যার অঙ্ক কি, সেইগুলো আমরা আসতেছি। আমি যা যা শিখাচ্ছি এইভাবে আগে তোমরা হচ্ছে মানে এই সিকোয়েন্সে চলো, তাহলে তোমরা আরো বেটার ওয়েতে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক। এখন অঙ্ক জিনিসটা কি? ধরো এই যে আমরা শিখছি না 1 2 3 4, এই যে লিখতেছি, কিংবা এই যে এরকম এটা দিয়ে 1 বোঝাচ্ছি, এটা দিয়ে 2 বোঝাচ্ছি, এটা দিয়ে 3 বোঝাচ্ছি, তাই না? এইটা এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, এগুলা কি এক একটা অঙ্ক। সো কোন একটা পদ্ধতিতে ধরো আমরা 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা অঙ্ক। সো এই টোটাল কয়টা অঙ্ক হলো? 10টা। তার মানে বেস বা ভিত্তি হচ্ছে 10, ঠিক আছে? আমরা বেস বা ভিত্তি সম্পর্কে আরো পরে ডিটেলে জানবো, আর তোমরা খাতার মধ্যে এটা লিখে রাখো। কি লিখবা? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, ধরো একটা সংখ্যা পদ্ধতি আছে, ওইখানে মোট যে কয়টা অঙ্ক ব্যবহার হয় সর্বোচ্চ। যেমন তোমরা বাইনারি জানো 0 এবং 1, তোমরা কি অনেকে বাইনারি জানো, যদিও আমরা এখন আসি না এই টপিকে, বাট তোমরা অনেকেই জানো যে ভাই বাইনারি হচ্ছে 0 আর 1। তার মানে কি 0 আর 1 ছাড়া তো বাইনারিতে আর কিছুই ইউজ হয় না। তার মানে কি ওইখানে টোটাল কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে। 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, তার মানে 2টা অঙ্ক আছে। তার মানে ওইটার মোট অঙ্ক কয়টা? 2টা। এই যে মোট অঙ্ক, মোট অঙ্ক বলা মানে কি 2টা অঙ্ক আছে 0 এবং 1, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তার মানে কি এই 2 হচ্ছে তোমার হচ্ছে বাইনারির ভিত্তি বা বেস। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 2। কেন 2? কারণ 0 এবং 1 ছাড়া আর কিছুই ব্যবহার হয় না, এবং 0 এবং 1 এখানে 2টা অঙ্ক আছে, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। এই কারণে হচ্ছে তোমাকে পরীক্ষায় আসলে লিখতে হবে বেস বা ভিত্তি কাকে বলে, আসলে লিখতে হবে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। এতটুকু তোমাকে খাতার মধ্যে সুন্দর করে লিখতে হবে, তাহলে তুমি একে এক পাবা। বেস বা ভিত্তি তোমরা বুঝতে পেরেছো কিনা এবং খাতায় লিখেছো কিনা এটা একটু কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি নাসরিন বলেছে ডান স্যার, ডান, ওকে গ্রেট, ওকে ঠিক আছে। এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখন দেখো ভাই, তোমার এটা এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এমসিকিউতে আসতে পারে। যদি তুমি এটা রাইট অ্যান্সার করতে চাও তাহলে এখন ভালো করে বুঝতে হবে। দেখো, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তার মানে কি, যদি তোমার প্রশ্নে আসে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, কিসের উপর ভিত্তি করে বলো? কিসের উপর ভিত্তি করে? কিসের উপর ভিত্তি করে? প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তার মানে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে তোমাকে উত্তর করতে হবে 2 প্রকার। আর যদি তোমার পরীক্ষার মধ্যে আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে উত্তর হবে 4 প্রকার, ঠিক আছে? সো ওটা আমরা পরে শিখবো, বাট সর্বপ্রথমে এটা শিখবো কি, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। এটা কখনোই ভুল করা যাবে না। প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে
পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন ভাই তুমি তো জানো না পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ভাই এটা কি, মানে এটা জিনিসটা কি, এই জিনিসটা আমরা বুঝবো, অবশ্যই বুঝবো। তার আগে তোমরা খাতার মধ্যে এটা লিখে নাও যে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখবো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা এখন আমরা বুঝবো, ঠিক আছে। বাট এতটুকু তোমরা খাতার মধ্যে লিখে নাও, যেহেতু তোমার এমসিকিউতে চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। যদি তুমি ফুল মার্কস পেতে চাও অবশ্যই কিন্তু এটা বুঝতে হবে, ঠিক আছে। সংখ্যা ডিজিট সমূহের, হ্যাঁ ওকে, সো তোমরা এখনো মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো এই যে আমরা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করা কয়টা, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। দেখো এখানে এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, এটা কি তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্নে আসলে কত নাম্বার, 1 নাম্বার যাতে তুমি এনশিওর করতে পারো, এখানে এটা একটু মনোযোগ সহকারে করতে হবে। শুধু 1 নাম্বার না, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আরেকটা কি অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, অনুধাবনমূলক। এখানে কত নাম্বার, 2 নাম্বার যাতে এনশিওর করতে পারো, এখানে এটা একটু মনোযোগ সহকারে এটা বুঝতে হবে এবং তোমার খাতার মধ্যে লিখতে হবে। আগে বুঝো তারপর লিখো, ঠিক আছে। দেখো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ভাই এটা পরে তো কিছুই বুঝলাম না, ভাই তোমার কিছু বুঝতে হবে না, আমি যা বুঝাচ্ছি ওইটাই বুঝো। এই লেখা মেখা দিয়ে আগে কিছু বোঝার প্রয়োজন নাই, আগে আমি যা বুঝাবো এটা বুঝো, ঠিক আছে। দেখো নন, নন মানে হচ্ছে ইংরেজিতে নন বলে, এটা মানে হচ্ছে ধরো না, না বোধক বোঝায়, ননের বাংলা অর্থ না বোধক বোঝায়। আর পজিশনাল, পজিশনাল মানে হচ্ছে কি অবস্থান বুঝো, যে বলি না যে আরে তোর পজিশন তো খারাপ হয়েছে, পরীক্ষায় তোর পজিশন তো খুবই খারাপ হয়েছে, কিংবা তোর পজিশন তো ভালো না, এই সমাজে তোর পজিশন তো ভালো না, কিংবা এই কোম্পানিতে তোর পজিশন ভালো না, এরকম পজিশন বলি না। এই পজিশন মানে হচ্ছে কি অবস্থান, পজিশন কি অবস্থান, তার মানে কি অবস্থান। আর নন মানে না বোঝাচ্ছে, তার মানে না বোধক একটা অবস্থান, কি বোধক, না বোধক একটা অবস্থান বোঝাচ্ছে। এখন আসি এই যে কথাটার মধ্যে এখন আসলে তুমি বুঝবা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, এর মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে দেখো আমরা এই যে ধরো মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে জানছি যে এরকম, এই যে এটা মানে হচ্ছে 10, বুঝতে পারছো। মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি কিছুক্ষণ আগে আমরা শিখছি, ওইটাতে জানছি যে এরকম একটা চিহ্ন মানে হচ্ছে 10, এবং আরেকটা জানছি কি জানছি, এই যে এরকম এরকম একটা চিহ্ন মানে হচ্ছে 100, এরকম একটা চিহ্ন মানে হচ্ছে 100। একটু মনোযোগ সহকারে দেখো, এই যে উল্টা ইউ এটা মানে হচ্ছে 10, আর এই যে পেঁচানো পেঁচানো এটা মানে হচ্ছে 100। উল্টা ইউ এটা মানে কত 10, আর পেঁচানো পেঁচানো এটা মানে হচ্ছে 100। এখন যদি তোমাকে আমি বলি, কি বলি, যে উল্টা ইউ, এই যে উল্টা ইউ আর হচ্ছে পেঁচানো পেঁচানো, এখন যদি তোমাকে আমি বলি যে উল্টা ইউ এর মান কত, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি এই উল্টা ইউ এটার মান কত, তখন তুমি কি বলবা, অবশ্যই 10, তার মানে এটার মান কত, এটার মান হচ্ছে 10। এখন যদি তোমাকে আমি বলি যে পেঁচানো পেঁচানো এটার মান কত, এটার মান কত বলো 100, তার মানে এটার মান হচ্ছে 100, ঠিক আছে। অল ক্লিয়ার, এতটুকু তো বুঝতে পারছো। এখন এখন একটা কাজ করি, এই যে এটা শুরুতে আছে, এটা কোথায় আছে, শুরুতে আছে, আর এটা কোথায় আছে, এটা শেষে আছে, এটা শুরুতে আছে আর এটা শেষে আছে। এখন শেষেরটা যদি শুরুতে আনে, তার মানে যদি আমরা আবার লিখি, ধরো এই শেষেরটা আমরা শুরুতে আনলাম, শুরুতে আনলাম, তো এই শুরুটা যদি আমরা শেষে আনি, এই শুরুটা যদি আমরা শেষে আনি, তাহলে শেষে আনি এই উল্টা ইউ শেষে আনলাম। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি এইটার মান কত, তখন তুমি কি বলবা, এই যে এটার মান হচ্ছে 100, এটার মান হচ্ছে 100। এবং যদি তোমাকে প্রশ্ন করি এটার মান কত, তখন তুমি বলবা 10, এটার মান কত 10। এখন একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, যে এইটা হচ্ছে কি ছিল, এটার মান কত ছিল 10, এখানেও এটার মান কত 10, এটার মান কত 100, এখানেও এটার মানে 100। তার মানে দেখো যে এটা প্রথমে কি ছিল, এটার অবস্থান
এটার অবস্থান কোথায় ছিল বলো তো? এটার অবস্থান ছিল শুরুতে। এই যে এই চিহ্নটার অবস্থান ছিল শুরুতে, শুরুতে থাকা অবস্থায় এটার মান ছিল 10, এবং এটার অবস্থানটা আমি চেঞ্জ করে শেষে নিয়ে আসলাম। এটার অবস্থানটা কোথায় নিয়ে আসলাম? শেষে নিয়ে আসলাম। তার মানে এটার অবস্থান শুরুতে ছিল, এটার অবস্থান আমি শেষে নিয়ে আসলাম। শুরুতে থাকা অবস্থায় এটার মান ছিল 10, শেষে আনার পরেও এটার মান আছে 10ই। তার মানে কি এটার অবস্থান পরিবর্তন করছি। দেখো এটার অবস্থানটা ছিল শুরুতে, এটার অবস্থানটা নিয়ে আসছি শেষে। তার মানে কি অবস্থানটা পরিবর্তন করছি। কি করছি? এটার অবস্থানটা পরিবর্তন করছি। এখন দেখো অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু এটার মানের কোনো পরিবর্তন হয় নাই। এটার মান 10 ছিল, অবস্থান পরিবর্তন করার পরেও এটার মান হচ্ছে 10। ঠিক আছে, দেখো আমি আবার বলি যে এটার মান হচ্ছে 10 ছিল, অবস্থান পরিবর্তন করার পরেও এটার মান 10ই আছে। আবার দেখো এটার অবস্থান ছিল হচ্ছে শেষে, এটার অবস্থান কোথায় ছিল বলো? এটার অবস্থান ছিল হচ্ছে শেষে, এবং এটাকে আমরা শুরুতে নিয়ে আসছি। এখন কি করছি? তার মানে অবস্থান পরিবর্তন করছি। দেখো এটা শেষে ছিল, এটা শুরুতে নিয়ে আসছি, তার মানে কি এটার অবস্থান পরিবর্তন করছি। দেখো অবস্থান পরিবর্তন করছি ঠিকই, কিন্তু এটার মানের কিন্তু পরিবর্তন হয় নাই। অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। দেখো আবার দেখো এটার অবস্থান পরিবর্তন হয়েছে, মানের কোনো পরিবর্তন হয় নাই। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর, এই যে এটা একটা অঙ্ক, এই অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে, এই যে অবস্থান পরিবর্তন করে দিলাম, এটার কারণে মানের পরিবর্তন হয় না। মানের পরিবর্তন হয় না। দেখো এটার মানের কিন্তু পরিবর্তন হয় নাই। এখানেও 10ই ছিল, এখানেও 10ই আছে। এখানে এটার মান 100 ছিল, এখানে এটার মান 100ই আছে। যদি আমরা অবস্থান পরিবর্তন করে দিছি, কিন্তু মানের পরিবর্তন হয় নাই। এটাই হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এটা বুঝতে পারছো কিনা? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি আবার বলছি, অবস্থান পরিবর্তন করার ফলেও এটার মানের কোনো পরিবর্তন হয় নাই। এটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিকে বলতে পারি এটা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যদি তোমার পরীক্ষায় এমসিকিউ আসে মিশরীয় সংখ্যা পদ্ধতি কোন ধরনের সংখ্যা পদ্ধতি, এবং যদি তোমার অপশনে থাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি নাকি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তোমাকে উত্তর করতে হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন? কারণ এটার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না, মান যা ছিল তাই হয়। ওইটা শুরুতে লিখলেও ওটার মান 10, ওইটা শেষে লিখলেও মান 10, ওটা মাঝখানে লিখলেও মান 10। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, গ্রেট। আশা করি বুঝতে পেরেছো। তার মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসলে তোমরা এটা লিখে দিবা। যদি তোমার অনুধাবনমূলকে আসে এটা লিখে দিবা, এবং অনুধাবনে লিখার পাশাপাশি তোমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিবা। এক্সাম্পলটা কেমন হবে? এই যে এরকম করে একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো যে এটা 10, এটা 100, আবার অবস্থান পরিবর্তন করার পরেও এটা 100 আছে, এটা 10 আছে, এবং নিচে লিখে দিবা এই যে উপরে দেখা যাচ্ছে যে অবস্থান পরিবর্তন করার পরেও এটার মান সিমিলার আছে, এই কারণে এটা হচ্ছে একটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, গ্রেট, ক্লিয়ার। তোমরা বলছো ক্লিয়ার, বাকিরা হাসান আলী বলছে ক্লিয়ার, শারমিন বলছে ক্লিয়ার, বমি বলছে বুঝতে পারছি, ফারিস্তা মোমো বলছে জি স্যার, গ্রেট। ওকে, ক্লাস করলাম আর খাইলাম। ওকে, গ্রেট, আমি দেখতে পাচ্ছি। সো বাকিরা কি বুঝতে পারো নাই? আসিফ বলছে ক্লিয়ার স্যার। ওকে, গ্রেট। সাবরিনা বলছে ক্লিয়ার, বিথি বলছে ক্লিয়ার স্যার। ওকে, গ্রেট। এখন তোমরা একটু কাইন্ডলি এটা লিখে নাও, আমার কাজ শেষ। ওকে, এখন তোমরা কাইন্ডলি এটা একটু লিখে নাও, তোমাদের খাতার মধ্যে লিখে নাও যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা একটু তোমরা খাতার মধ্যে লিখে নাও। এখন আমরা শিখবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে নন পজিশনাল মানে কি? না, মানে এটা কি মানের পরিবর্তন হয় না। নন পজিশনাল মানে কি? না, নন মানে না, তার মানে কি এটার মানের কোনো পরিবর্তন হয় না। নন মানে না, মানে এটার মানের কোনো পরিবর্তন হয় না। নন মানে না, এর মানে হচ্ছে কি মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, ঠিক আছে। তো এখন আমরা শিখবো হচ্ছে এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কিছু সাইন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন শিখবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে। এটা কি জ্ঞানমূলক? জ্ঞানমূলক
মূলক প্রশ্নে চলে আসতে পারে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্নে চলে আসলে তোমাকে অবশ্যই এটা সুন্দর করে লিখতে হবে। সো এটা কি তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও। তোমরা যারা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো, পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে তোমার আর বেশি সময় লাগবে না। যারা তোমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পেরেছো, তাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, এই কারণে তোমরা আগে খাতার মধ্যে এটা লিখো। ক্লিয়ার স্যার? হ্যাঁ, পড়া ছিল, মনোযোগ ছিল আপনাদের কমেন্টের দিকে। আচ্ছা ভাই, তোমরা উল্টাপাল্টা কোনো কমেন্ট করো না, তোমরা একটু মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করো। অ্যান্ড তোমরা যদি অ্যাটেন্টিভলি ক্লাস করো, দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউর ওন। বুঝতে পারছো? ওটা তোমার নিজের জন্যই এটা হেল্পফুল হবে, তোমার সময়টা কাজে লাগবে। আর যদি তোমরা হুদাই কমেন্ট করো, এটা তোমার সময়টা কাজে লাগবে না। আমি যা বলতেছি ওটা জাস্ট কমেন্ট করো, আর এর বাইরে আর কোনো কমেন্ট করিও না। যদি এরপরে উল্টাপাল্টা কেউ কমেন্ট করো, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার তৃতীয় অধ্যায় শেষ। গ্রেট গ্রেট। যদি নোট করেন তাইলে আমাকে দিয়েন। হ্যাঁ, না না ভাইয়া, এটা বলা যাবে না। যার যার পড়া তাকেই পড়তে হবে, যার যার নোট তাকেই করতে হবে। ঠিক আছে? এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল কি? মানের পরিবর্তন হইতো না, কিন্তু পজিশনালে মানের পরিবর্তন হয়। দেখো, মানের পরিবর্তন হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? মানের পরিবর্তন হয়, অর্থাৎ অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়। অর্থাৎ কি? অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়। আবার বলছি, অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়। এখন ভাই এটা কেমনে হয় দেখি তাহলে আমরা। ধরো তুমি লিখেছো 21, ধরো তুমি লিখছো হচ্ছে 23, তুমি লিখছো 23। এখন এই 23-এর মান কত অ্যাকচুয়ালি? ওই যে আমরা ছোটকালে স্থানীয় মান নির্ণয় করতাম, মনে আছে তোমার? একটু চিন্তা করে দেখো, তুই যে আমরা স্থানীয় মান নির্ণয় করতাম, তার মানে কি 23-এর আসলে মান কত এটা আমরা নির্ণয় করতাম। ধরো 23-এর স্থানীয় মান নির্ণয় করতাম, ওইভাবে আমরা এটার মানটা নির্ণয় করব। কিভাবে? এটা হচ্ছে একক, এই যে এটা হচ্ছে কি একক, এটা হচ্ছে দশক, এরপরে যদি কিছু থাকতো তাহলে শতক। ধরো আমরা, আচ্ছা যদি কিছু দিয়েই দিলাম, ধরো 5 দিলাম, ধরো এটা হচ্ছে শতক, একক, দশক, শতক, সহস্র, অযুত, এরকম আমরা পড়ছি না, এরকম আর কি। একক মানে হচ্ছে এটা 1 দ্বারা গুণ হবে, দশক মানে হচ্ছে এটা 10 দ্বারা গুণ হবে, শতক মানে হচ্ছে এটা 100 দ্বারা গুণ হবে স্থানীয় মান বের করার সময়। তার মানে এই তিনের স্থানীয় মান যদি আমরা বের করতে চাই, তার মানে কি হবে? এই 3 গুণ 1, এখানে 3 হচ্ছে যে এই অঙ্কটাই, এবং গুণ 1টা হচ্ছে এই যে একক, এই কারণে 1 দ্বারা গুণ হবে। এরপর আমরা সমান দিই 3 অক্ষে 3। এরপর হচ্ছে 2 এর স্থানীয় মান যদি বের করি তাহলে কি হবে? প্রথমে 2 গুণ কত হবে বলতো? এখানে 2 এর স্থানীয় মান যদি আমরা বের করতে চাই, গুণ কত হবে? এটা হচ্ছে দশক, একক দশক, যেহেতু দশকের ঘরে আছে এই কারণে 10 দ্বারা গুণ হবে। কত দ্বারা? 10 দ্বারা গুণ হবে। কেন 10 দ্বারা গুণ হলো? কারণ 2 হচ্ছে দশক স্থানীয় মান। তার মানে 2 গুণ 10 মানে হচ্ছে 20। বুঝতে পারছো? এখন যদি আমরা শতকের স্থানীয় মান বের করতে চাই তাহলে কত দ্বারা গুণ হবে? শতকের স্থানীয় মান যদি বের করতে চাই কত দ্বারা গুণ হবে বলো? এটা হচ্ছে 5 আছে, 5 গুণ হবে কত বলো দেখি, কে পারে? আইসিটি সাবজেক্টে আসেনি আমার। শতক হচ্ছে 100। হ্যাঁ, এই যে হাসান আলী বলছে 100 হবে। কেন 100 হবে? কারণ এটা শতক স্থানীয় মান, শতক মানে কি 100, এই কারণে 100 দ্বারা গুণ হবে। এই যে 100 দ্বারা গুণ, তাহলে কি হবে? 500 হবে, 500। এখন এখানে কি আছে বলতো? 5 2 3। এখন এইটাকে যদি আমরা লিখি, ধরো এই 3টাকে হচ্ছে মাঝখানে নিয়ে আসি, 2টাকে যদি শেষে নিয়ে যাই তাহলে কি হয়? 5 2টারে আমরা কোথায় নিয়ে যাব? শেষে নিয়ে যাব, মানে অবস্থানটা পরিবর্তন করে দিব। 2 এর অবস্থান কোথায় আছে? মাঝখানে আছে, এই মাঝখান থেকে 2 এর অবস্থানে আমরা শেষে নিয়ে যাব। 3 এর অবস্থান শেষে আছে, ওটা আমরা মাঝখানে নিয়ে আসবো। তার মানে 3 হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম, 2 হচ্ছে শেষে নিয়ে গেলাম। এখন দেখো এটা কি হয়ে গেল? একক স্থানীয় মান, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। ঠিক আছে? এখন যদি আমরা এটার স্থানীয় মান বের করি তাহলে কি হবে? 2 হচ্ছে কি হবে? 1 দ্বারা গুণ হবে, 2 গুণ 1। কেন 1 দ্বারা? কারণ এটা একক স্থানীয় মান।
2 হচ্ছে 1 দ্বারা গুণ হলো, কেন? কারণ এটা একক স্থানীয় মান। আর 3কে আমরা কত দ্বারা গুণ করব বলো? 3কে আমরা কত দ্বারা গুণ করব? 3কে গুণ করব হচ্ছে আমরা 10 দ্বারা, কারণ এটা দশক স্থানীয় মান, তার মানে 30। আর 5কে আমরা গুণ করব 100 দ্বারা, কারণ কি? কারণ হচ্ছে এটা শতক স্থানীয় মান। 5কে আমরা গুণ করবো 100 দ্বারা, কারণ হচ্ছে এটা শতক স্থানীয় মান। 5কে আমরা গুণ করবো 100 দ্বারা, কারণ এটা শতক স্থানীয় মান। এখন একটু খেয়াল করো যে ভাই দেখো এখানে 2 ছিল মাঝখানে, এখানে 2 দিয়েছি শেষে, এখানে 3 ছিল শেষে, এখানে দিয়েছি 3 মাঝখানে, তার মানে কি এটার অবস্থান পরিবর্তন করছে। এখন দেখি যে অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় কিনা। দেখো এখানে 3 মান ছিল হচ্ছে 3, কিন্তু এই 3কে অবস্থান পরিবর্তন করার কারণে বা পজিশন চেঞ্জ করার কারণে এই 3 মান হয়ে গেছে 30। দেখো এইখানে 3 মান ছিল 3, কিন্তু 3 অবস্থান পরিবর্তন কইরা আমরা মাঝখানে আইনা দিলাম, এর ফলে 3 মান হয়ে গেল কত? 30। আবার বলছি 3 মান ছিল 3, কিন্তু এটার অবস্থান পরিবর্তন করার কারণে 3 মান হয়ে গেল 30। আবার খেয়াল করো যে এখানে 2 মান ছিল হচ্ছে 20, কিন্তু এই 2 অবস্থান পরিবর্তন করার ফলে 2 মান হয়ে গেছে 2। দেখো 2 মান ছিল হচ্ছে 20, কিন্তু অবস্থান পরিবর্তন করার কারণে 2 মান হয়ে গেছে 2। তার মানে কি এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে 523 এইটাকে যদি আমরা 532 লিখি তাহলে কি এটা মানের পরিবর্তন হয়ে যাইতেছে। কিংবা অবস্থান যদি পরিবর্তন করি, 2কে যদি মাঝখান থেকে শেষে দিয়ে দেই এবং 3কে যদি শেষ থেকে মাঝখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি অবস্থান পরিবর্তন করার কারণে এটার মানের পরিবর্তন হচ্ছে। এই কারণে এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে এই যে 1 2 3 4 এগুলো কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আশা করি তোমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পেরেছো। সো তোমরা একটু কাইন্ডলি দ্রুত কমেন্টে জানাই দাও বুঝতে পারছো কিনা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং জিনিসটা বুঝতে পারছো কিনা, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাই দাও। এবং এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই দুইটা কিসের প্রকারভেদ? এই দুইটা হচ্ছে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই দুইটা জিনিস আমরা শিখলাম এতক্ষণ। আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই জানাচ্ছ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হাসান বলছে ক্লিয়ার, সাবরিনা ক্লিয়ার, শারমিন ডান। এরপর হচ্ছে হ্যাঁ, এরপর হচ্ছে আদনান বলছে বুঝি নাই স্যার। কোথায় তুমি বুঝতে পারো না আদনান, এটা একটু কাইন্ডলি জানাও। লিসা বলছে আলহামদুলিল্লাহ ওকে গ্রেট। সামিয়া বলছে ডান স্যার গ্রেট। নাসরিন ডান। আদনান বুঝি নাই, কোথায় বুঝো না এটা একটু কাইন্ডলি জানাও। এমন ক্লাস হলে 50-এ 50 পাবো ইনশাল্লাহ, গ্রেট ইনশাল্লাহ। বাট তোমার বন্ধুদেরকে জানাইতে হবে ভাই, দেখো 14 জন ক্লাস করতেছে, এইভাবে আসলে ক্লাস কিন্তু নেওয়া পসিবল না। তোমরা যদি বেশি সংখ্যক ক্লাস না করো তাহলে কিন্তু আমি আর ওরকম মোটিভেশন পাবো না তোমাদেরকে ভালো মতো পড়ানোর। ঠিক আছে, তো তোমাদের কি বুঝি নাই স্যার। আদনান কোথায় বুঝো নাই ভাইয়া এটা একটু বলতে হবে। ভূমি বলছে ডান, গ্রেট, ওকে। এই যে এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে এতক্ষণ, আমার নাম রিমা, এত নাম তো নেন। আচ্ছা রিমা, তোমার আরবি নাম তো এটা আসলে বুঝি না, এই কারণে আর কি তোমার নামটা বলতে পারি নাই। জারিফ বলছে এটা কি সাবজেক্ট? এটা আইসিটি পড়ানো হচ্ছে। হাসান আলী বলছে এরপরে ওদেরকে গ্রুপে অ্যাড দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ হাসান আলী প্লিজ কাইন্ডলি। এলমা বলছে ওগো আমি জানামো না স্যার। ওরা কারা ভাইয়া? বর্ষা বলছে অনলাইন ক্লাস, মোবাইল না টিপে ক্লাস কর, কাজে আসবে। জারিফ রে বলছে হ্যাঁ তোমরা ক্লাস করো, এটা তোমাদের জন্য উপকার। ভাই আপনি কোন সময় ক্লাস নেন সময়টা একটু আগে জানানো যাবে? হ্যাঁ আমাদের রুটিন দেওয়া আছে, এই গ্রুপটাতে রুটিন দেওয়া আছে, রুটিনটা হচ্ছে তোমরা দেখে নিলেই হবে। ঠিক আছে, রুটিনটা গ্রুপে দেওয়া আছে এবং সময়টাও রুটিনে দেওয়া আছে। এই যে দেখো এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল আরেকটা দেখি। ধরো 2 3 1, এই যে এখানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। ঠিক আছে, যেহেতু এটা একক স্থানীয় মান এই কারণে এটাকে 1 দ্বারা গুণ করতে হবে।
যেহেতু এটা দশক স্থানীয় মান, এটাকে 10 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এটা শতক স্থানীয় মান, এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আমরা গুণ করলাম, 1 এর মান পাইলাম 1, 1 এর মান 1, 3 এর মান 30, 2 এর মান হচ্ছে 200 পাইলাম। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই, যে ধরো 3 এর জায়গায় 1, ধরো এটাকে আমরা চেঞ্জ করে 2, প্রথমে 2 আছে, 3 এর জায়গায় 1 দিছি, 1 এর জায়গায় 3 দিছি, সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে কি হবে? ধরো 3 হচ্ছে 3 গুণ 1 হবে, তার মানে 3, আর 1 হচ্ছে দশক স্থানীয় মান, এই কারণে 1 গুণ 10 মানে 10, 2 হচ্ছে শতক স্থানীয় মান, এই কারণে 2 গুণ 100 মানে হচ্ছে 200। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে এইখানে 1 এর মান ছিল কত? 1, কিন্তু এই যে 1টাকে আমরা শেষ থেকে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসার কারণে 1 এর মান হয়ে গেল 10। দেখো এখানে 1 এর মান কত ছিল? 1, কিন্তু এখানে 1 এর মান কত হয়েছে? 10। আবার দেখো এখানে 3 এর মান ছিল হচ্ছে 30, কিন্তু এই 3টাকে শেষে নিয়ে আসার কারণে 3 এর মান হয়ে গেছে 3। তার মানে কি, এই যে অবস্থান পরিবর্তন করলাম এবং এটার মানও পরিবর্তন হয়ে গেল, অবস্থান পরিবর্তন করলাম এবং এটার কি মানও পরিবর্তন হয়ে গেল। এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটাই কি, এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো, কারণ এটা একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। এবং তোমাদের জন্য এটা আমার একটা পুরাতন স্লোগান, 24 ব্যাচকে এইভাবে আমি পড়িয়েছি। দেখো কি লেখা, এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু এটা ভাষণে বলেছিল, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এভাবে বলছিল না? এটাকে হচ্ছে আমি হচ্ছে এভাবে বলি যে এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। এটা একটু চেঞ্জ করে আমরা দিব এবার হচ্ছে এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 100% মার্ক পাওয়ার সংগ্রাম। কত পার্সেন্ট? 100% মার্ক পাওয়ার সংগ্রাম। ঠিক আছে, এরপর হচ্ছে কষ্ট যখন করেছি, কষ্ট আরো করব, তবু A+ পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। দেখো তোমরা অনেক কষ্ট করছো, তোমরা কষ্ট করে এসএসসি পাস করছো, এসএসসি পাস করে তোমরা এখন কলেজে পড়ছো, মানে এত পরিমাণ কষ্ট করছো, সো মানে এতটুকু তোমাদের মাথায় আসে না যে ভাই এত কষ্ট করলাম, আরেকটু কষ্ট করে A+টা পাই, এতটুকু তো তোমাদের মাথায় আসা দরকার। ঠিক আছে, আমার নাম হচ্ছে ইমরানুল ইসলাম, আমার নাম হচ্ছে ইমরানুল ইসলাম। হ্যাঁ, তার মানে এটা তোমাদের ভিতরে গাঁথতে হবে যে এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 100% মার্ক পাওয়ার সংগ্রাম। কষ্ট যখন করছি, কি কষ্ট আরো করব, তবু কি A+ পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যারের কথা কোন ক্লাস করাবেন? স্যার আমি আজকে আপনার ক্লাস ফার্স্ট করতেছি। হ্যাঁ বিথি, ফার্স্ট করতেছো বা লাস্ট করতেছো ডাজন্ট ম্যাটার, তুমি বুঝতে পারতেছো কিনা, দিস শুড বি ম্যাটার। ঠিক আছে, সো বুঝতে পারতেছো কিনা এটা একটু কাইন্ডলি জানাও। এখন আমরা শিখবো রেডিক্স পয়েন্ট। এখন আমরা কি শিখবো? রেডিক্স পয়েন্ট। A+ পাবো ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, সবাই একটু বলো, প্রতিজ্ঞা করো যে A+ পাবাই পাবা। এখন আমরা শিখবো রেডিক্স পয়েন্ট, এটা তোমার এমসিকিউতে চলে আসতে পারে, এরপর জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে, জ্ঞানমূলক। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। যে জ্ঞানমূলক প্রশ্নে বলতে পারে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে, বা এমসিকিউতে তোমাকে যে এরকম একটা এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এখানে রেডিক্স পয়েন্টের পরের অংশ কি, বা রেডিক্স পয়েন্টের আগের অংশ কি, বা এখানে রেডিক্স পয়েন্ট কোনটা, এরকম তোমার এমসিকিউতে আসতে পারে। জি স্যার বুঝেছি, এলমা বলছে ইনশাল্লাহ, সাবরিনা বলছে, সাবিনা বলছে ইনশাল্লাহ। এরপর হচ্ছে মশার কামড় খাইয়াও আমি স্যারের ক্লাস করতেছি। গ্রেট গ্রেট এলমা। স্যার কতক্ষণ ক্লাস করবেন? ঘুমাবো তো। আরে দাঁড়াও, ঘুম তো জীবনে অনেক ঘুমাইলা, এখন একটু শিখো, শিখলে ভাই মজা পাইবা। যখন তুমি শিখার মজাটা পাইবা তখন সারা রাইতে তুমি শিখতে চাইবা। ঠিক আছে স্যার, আপনি কি জানেন মুই বরিশালের? স্যার আপনি কি জানেন মুই বরিশালের? না আমি তো জানি না।
আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা এটা শিখবো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্ট শেখার জন্য ফার্স্টে এখানে হাবি যাবে অনেক কিছু লেখা আছে, এটা আমরা প্রথমে ওটা দেখবো না। বরিশালে কোথায় থাকো, কোন কলেজে পড়ো, ওকে। সো রেডিক্স পয়েন্টটা হচ্ছে এই যে আমরা ছোটকালে লিখতাম না যে ধরো 221.45, এই যে আমরা বলতাম যে দশমিক, এই যে একটা ফুটা দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই যে এটা একটা পয়েন্ট দেওয়া আছে, এটাকে আইসিটির ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে আইসিটির ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। বিজয় বলতেছে আমি বাজার থেকে ক্লাস করতেছে, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য একটা অনারেবল থিং। ওকে স্যার, আমার পাস করলেই যথেষ্ট। হ্যাঁ, পাস করলেই যথেষ্ট, এটা যদি তোমার টার্গেট থাকে তাহলে দেখা যাবে তুমি ফেল করছো। আর যদি তোমার টার্গেট থাকে এ প্লাস পার, অন্তত তুমি এ মাইনাস বি সি কোনো একটা পাইবা, কিন্তু ফেল করবা না। স্যার কোথায় লেখাপড়া করছেন? আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। নাসরিন বলছে স্যার আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে তুমি খাবার সামনে নিয়ে ক্লাসটা করো, কোনো সমস্যা নাই। এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এটাকে আইসিটির ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। এবং রেডিক্স পয়েন্টের বামে যেগুলো আছে এটাকে বলা হয়েছে ইন্টিজার। এই যে রেডিক্স পয়েন্টের বামের অংশকে এতটুকু বলা হয় ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ, এতটুকুকে বলা হয় কি ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার মানে কি পূর্ণাংশ, পূর্ণাংশ, ঠিক আছে। আমি ক্লাস করানোর আগে একবার খাইছি, ক্লাস করানোর পরে আবার খাবো ইনশাল্লাহ। তো তোমরাও ক্লাসের আগে খাবা, ক্লাসের পরেও খাবা, একমাত্র নিয়মিত ক্লাস স্টুডেন্ট আপনি। শর্ট তুফান এমনকি। আচ্ছা স্যার কনগ্রাচুলেশন কেন, হোয়াই? ভাই এখন চুপ করে ক্লাসটা করি, শয়তানি না করি। স্যার একটু পানি খায়া পড়াতে গলা শুকায় গেছে। নো প্রবলেম। সো রেডিক্স পয়েন্টের বামের অংশকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ। তার মানে এই যে ধরো একটা রেডিক্স পয়েন্ট, এটার বামের অংশকে বলা হয় কি ইন্টিজার, মানে 213, এটাকে বলা হয় ইন্টিজার। বা এখানে 221, এটাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ। এবং রেডিক্স পয়েন্টের ডানের অংশ, রেডিক্স পয়েন্টের কি ডানের অংশ, এটাকে বলা হয় ফ্র্যাকশন। এটাকে বলা হয় কি ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ। তার মানে রেডিক্স পয়েন্ট, এই যে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের বামের অংশকে বলা হয় ইন্টিজার। এবং ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ, পূর্ণাংশ মানে সম্পূর্ণ অংশ। আর রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ভগ্নাংশ, বা ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। ইংরেজিতে কি বলা হয়? ফ্র্যাকশন। সো তোমরা এগুলো একটু লিখে নিতে পারো, খাতার মধ্যে এরকম একটা আঁকায়া লিখে নিতে পারো, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই বামের অংশকে বলা হয় ইন্টিজার, ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ এবং ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। এতটুকু তোমরা লিখে নিতে পারো। এবং এই যে ইন্টিজার, এটার আরেকটা নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ইন্টিজার, ইন্টিজারের আরেকটা নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ধরো এই যে এটার আরেকটা নাম হচ্ছে ইন্টিজার, ইন্টিজার, এটার আরেকটা নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং ফ্র্যাকশন, ফ্র্যাকশন এটার আরেকটা নাম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তার মানে ফ্র্যাকশনের আরেক নাম হচ্ছে এই যে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আরেকটা নাম কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সো তোমার পরীক্ষায় যে রকম ভাবে কোয়েশ্চেন আসুক না কেন তুমি পারবা, কারণ তুমি জানো যে ভাই এটারে বলে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের বামের অংশকে বলা হয় ইন্টিজার বা পূর্ণাংশ, এবং রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এবং এই যে পূর্ণাংশ বা ইন্টিজারের আরেকটা নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এবং রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন বা ফ্র্যাকশনের আরেক নাম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন দেখো এখানে আমরা যদি বলি যে চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে ইন্টিজার ও ফ্র্যাকশন এই দুটি অংশে ভাগ করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তার মানে পরীক্ষা যদি আসে রেডিক্স পয়েন্ট কাকে বলে এতটুকু সুন্দর করে লিখে দিবা। দেখো এখানে কি বলছে, যে চিহ্নের সাহায্যে, মানে এই যে এই চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে ইন্টিজার ও ফ্র্যাকশন এই দুটি অংশে ভাগ করা হয়। দেখো যে ইন্টিজার অংশে ভাগ করছে এবং ফ্র্যাকশন অংশে ভাগ করছে, তার মানে এটাকে বলা হয় কি ইন্টিজার, ইন্টিজার, এবং এটা হচ্ছে ফ্র্যাকশন।
ফ্র্যাকশন, তার মানে কি এই দুইটা অংশে ভাগ করছে, কিসের মাধ্যমে ভাগ হয়েছে, এই যে ফুটাটার মাধ্যমে বা পয়েন্টটার মাধ্যমে। এই কারণে এই ফুটাটা বা এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এতটুকু হচ্ছে তোমাকে খাতায় লিখে নিতে হবে। সো এটা বুঝতে পারছো কিনা এটা একটু তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। ভাই তোমরা উল্টাপাল্টা কমেন্ট করিও না, তোমরা ক্লাসে যা যা পড়াচ্ছি এটা একটু কাইন্ডলি বুঝার চেষ্টা করো। সো রেডিক্স পয়েন্ট জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যাঁ জারিফ মাহিম, হ্যাঁ ঠিক আছে। সো রেডিক্স পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু, হাসান আলী বলছে হ্যাঁ ক্লিয়ার, এলমা বলছে আমাকে ক্ষমা করে সরি ভুল হয়েছে। আচ্ছা তোমরা উল্টাপাল্টা কথা বললো না। বিজয় বলছে ইনশাল্লাহ, আর হচ্ছে রিমা নাকি হ্যাঁ বলছে আর কতক্ষণ পড়াবেন, রয় বলছে ডান, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে বুঝছি, গ্রেট। পড়ার সাথে সাথে একটু দুষ্টামিও করতে হয়, নাহলে মন ফ্রেশ থাকে। হ্যাঁ দুষ্টামি করবা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত না, পরিমাণ মতো। জি স্যার বুঝছি, ওকে গ্রেট। যেহেতু বুঝতে পারছো পরবর্তী টপিকটাতে চলে যাচ্ছি। তোমরা বুঝতে পারতেছো কিনা এটা কিন্তু আমি একটু পরে টেস্ট করব, আসলে তোমরা বুঝতে পারো কিনা। ঠিক আছে লেখা শেষ স্যার, বুঝেছি স্যার, ওকে গ্রেট। দেখো এখন হচ্ছে মেইন, একদম মেইন কোর পয়েন্টে চলে এসেছি আমরা, কোর টপিকসে চলে এসেছি। কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা জানি সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাইয়া ওরা বেশি কথা বলে দেখে আমারও কথা বলতে ইচ্ছা করে, আচ্ছা তোমরা কথা বলো না, ক্লাস করো। এটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এটা তোমরা সবাই জানো। আবার বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, যে অবস্থান পরিবর্তন করার কারণে মানের পরিবর্তন হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, ওটা হচ্ছে পজিশনাল। এখন ওই পজিশনালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। কি কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। স্যার ভেরি ইন্টারেস্টিং ক্লাস। হ্যাঁ আদনান বলছে ক্লিয়ার স্যার, হ্যাঁ তোমরা ইন্টারেস্টিং ভাবে শিখলে অবশ্যই ইন্টারেস্টিং ক্লাস। সো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। রিমা, এলমা, হ্যাঁ রিমা ক্লিয়ার, ওকে গ্রেট। এখন আমরা এই দশমিক জানি আর কি। সো দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এটা কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমাকে উত্তরে লিখতে হবে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবং দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। একটা নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। স্যার ক্লাসটা কি পরে একবার দেখা যাবে? ক্লাসটা সবসময় দেখা যাবে, তবে লাইভে ক্লাস করলে তোমার যে ইন্টারাকশনটা থাকে পরবর্তীতে আর কখনোই সেই ইন্টারাকশনটা থাকবে না বা তোমার ইন্টারেস্টটা থাকবে না। ঠিক আছে, তো দশমিক সংখ্যা পদ্ধতি কি, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত। 0 থেকে 9 কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন যদি তুমি একটু গণনা করে দেখো যে এখানে কয়টা অঙ্ক আছে বলো তো, এখানে কয়টা অঙ্ক আছে বলো দেখি তোমরা পারো কিনা। এখানে কয়টা অঙ্ক আছে? স্যার কাটি দিন ক্লাস হবে, কাটি দিন ক্লাস হবে এর মানে কি, নাকি কতদিন ক্লাস হবে? ক্লাস এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত হবে। ঠিক আছে, সো তোমরা এটা একটু জানো এখানে কয়টা অঙ্ক আছে, 0 থেকে 9 পর্যন্ত এখানে কয়টা অঙ্ক আছে? স্যার এমবি শেষ, তাহলে পরে দেখে নিও। হাসান আলী বলছে 10টা, হ্যাঁ এখানে 10টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 10টা অঙ্ক আছে। যেহেতু এটা 10টা অঙ্ক দ্বারা গঠিত, দেখো দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত এবং এখানে 10টা অঙ্ক আছে। এখানে কয়টা অঙ্ক আছে? 10টা অঙ্ক আছে। যেহেতু এখানে 10টা অঙ্ক আছে এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এই কারণে এর কি, এর বেস বা ভিত্তি হচ্ছে 10। বেস বা ভিত্তি, তার মানে 10 হচ্ছে কি এটার বেস বা ভিত্তি। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয়
দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, তখন তোমাকে উত্তর দিতে হবে 10। কেন 10? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত হয়েছে। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা অঙ্ক রয়েছে, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। কারণ কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম বেস বা ভিত্তি কাকে বলে, এবং ওইখানে আমরা জেনেছিলাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতি যে কয়টা অঙ্কগুলো দ্বারা গঠিত হয় তাকে মানে ওই কয়টা অঙ্ককে বলা হয় ওইটার বেস বা ভিত্তি। তো এখানে 10টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত হয়েছে, এবং যেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক রয়েছে, এখানে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এবং দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অথবা আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখনও তোমাকে এটাই উত্তর করতে হবে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এবং তোমাকে যদি এটা বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমাকে সেম কথাটাই লিখতে হবে, এবং এর বেস বা ভিত্তি হচ্ছে 10। ওকে, ঠিক আছে। এরপর আসি, এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2টা অঙ্ক দ্বারা গঠিত। কি কি? 0 এবং 1। 0 এবং 1, তার মানে বাইনারি হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত। বাইনারি কি? 0 এবং 1 দ্বারা গঠিত। তার মানে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমাকে উত্তর দিতে হবে 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখানে কয়টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে বলো তো, একটু কমেন্টে জানাও কয়টা অঙ্ক দ্বারা এটা গঠিত হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানাও, লিখে দিলে ভালো হয়। আচ্ছা, তোমরা এত কমেন্ট করতেছো, আমি আসলে দেখার সুযোগ পাচ্ছি না, বাট তোমরা একটু এখানে মনোযোগ দাও। বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক দ্বারা গঠিত? 0 এবং 1, মানে 2টা অঙ্ক দ্বারা গঠিত। হাসান ঠিক বলেছে, 2টা অঙ্ক দ্বারা গঠিত। যেহেতু 2টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, এ কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 2। বেস বা ভিত্তি হচ্ছে 2। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কয়টা? 2টা। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2টা। কেন বেস বা ভিত্তি 2টা? কারণ এটা 2টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম বেস বা ভিত্তি কাকে বলে, এবং সেখানে আমরা শিখেছিলাম যে 2টা অঙ্ক মানে যে কয়টা অঙ্ক দ্বারা গঠিত হয় ওটাই ওটার বেস বা ভিত্তি। যেহেতু এটা 2টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। এবং এটার আরেকটা নাম হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা কি কি দ্বারা গঠিত? 0 এবং 1 দ্বারা গঠিত। যেহেতু 2টা অঙ্ক দ্বারা গঠিত, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। এবং তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন তুমি উত্তর করবা 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকেই 0 এবং 1 এই 2টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা পদ্ধতি কি? 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এবং তুমি যদি এখানে একটু গণনা করে দেখো, দেখবা যে এটার এখানে হচ্ছে 8টা অঙ্ক রয়েছে। এটা কয়টা অঙ্ক রয়েছে? 8টা অঙ্ক রয়েছে। এখন তোমার কাছে প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এটা একটু তো কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ভাইজান, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের ক্লাসগুলো কবে থেকে হবে? এই অংশটা শেষ হয়ে গেলে আমরা ডিজিটাল ডিভাইসের ক্লাস করব, এবং ডিজিটাল ডিভাইস থেকে 2টা সৃজনশীল যাতে তুমি কনফার্ম করতে পারো, 20 নাম্বার অর্থাৎ 20 মার্কস যাতে তুমি এনশিওর করতে পারো, সেটা আমরা শিখবো। সো তোমরা ধৈর্য ধরে সেই পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ তোমরা 20 মার্ক সিকিউ কনফার্ম করতে পারবা। আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্টে জানাচ্ছ 8টা। হ্যাঁ, বিজয়, এলমা, সাবিনা, ভূমি রয়, হাসান আলী, এরপর হচ্ছে তোফায়েল, এরপর হচ্ছে আরো অনেকে কমেন্ট করেছো। হ্যাঁ, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 8। বেস বা ভিত্তি হচ্ছে 8। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত, এবং এখানে 8টা অঙ্ক রয়েছে। যেহেতু 8টা অঙ্ক রয়েছে, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 8। আমি আবার বলছি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, এবং এখানে 8টা অঙ্ক রয়েছে। যেহেতু এখানে 8টা অঙ্ক রয়েছে, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 8। এবং অক্টাল সংখ্যা পদ্ধতি আরেকটা নাম হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক, ঠিক আছে। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে বা অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যদি প্রশ্নে মানে পরীক্ষায় তোমার প্রশ্ন আসে তখন তুমি উত্তর করবা কি 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এরপর আসো, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। স্যার একটু কমেন্টের দিকে তাকান। হ্যাঁ ভাইয়া এত কথা বলেন, আপনার কি ক্ষুধা লাগে না? ক্ষুধা তো লাগে ভাইয়া, ক্ষুধা আপনাকে কি যেন বলবে। ওকে, জারিফ বলছে কিছুই তো বুঝি না, সরি স্যার লেট হলো। যে কি বুঝো না ওটা বলতে হবে। 0 থেকে 15 মানে 16টা। আচ্ছা, তো ফাইল বলছে 0 থেকে, হ্যাঁ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো ডেসিমাল, দেখো এখানে ডেসিমাল, ডেসিমাল দেখো এই যে এখানেও একটা পড়ছিলাম না, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল মানে হচ্ছে 10, ডেসিমাল মানে কি 10। কেন 10? এই যে দেখো এখানে আমরা পড়ছিলাম যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে কি 10টা অঙ্ক নিয়ে গঠিত। এই কারণে এই যে দেখো ডেসিমাল মানে হচ্ছে 10। আর হেক্সা, হেক্সা মানে কি? হেক্সা মানে তোমরা সবাই জানো, হেক্সা মানে হচ্ছে সবাই জানো। এটা একটু তোমরা রিলেট করতে পারবা যে প্রতি 4 বছর পর পর, প্রতি 4 বছর পর পর একটা হলুদ দল, প্রতি 4 বছর পর পর একটা হলুদ দল, তারা বলে যে মিশন হেক্সা। তারা কি বলে? তারা বলে হচ্ছে মিশন হেক্সা, মিশন হেক্সা বলে। এটা তোমরা সবাই জানো। প্রতি 4 বছর পর পর একটা দল মিশন হেক্সা, মিশন হেক্সা বলে বলে চিল্লায়। এবং তারা হলুদ দল, তারা কি হলুদ দল কি বলে চিল্লায়? মিশন হেক্সা, মিশন হেক্সা। বলো তো তারা মিশন হেক্সা দিয়ে কি বুঝায়? বলো তো একটু কমেন্টে জানাও, তারা মিশন হেক্সা দিয়ে কি বুঝায়? উসমান বলছে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এ থেকে স্যার, স্যার এইটা নোট করে কি গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ তোমরা নোট করে তোমরা গ্রুপে আপলোড দিবা, এবং এটা তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজগুলো অবশ্যই গ্রুপে আপলোড দিবা। বলো প্রত্যেক 4 বছর পর পর একটা হলুদ দল তারা মিশন হেক্সা বলে বলে চিল্লায়, ওই মিশন হেক্সা মানে কি বলো দেখি, কে বলতে পারো? প্রত্যেক 4 বছর পর পর মিশন হেক্সা বলে বলে চিল্লায় এক দল, এবং হলুদ দল তারা মিশন হেক্সা বলতে কি বুঝায় বলো? তোমরা ফুটবল সবাই দেখো, এটা আশা করি জানার কথা। এটা একটু কমেন্টে জানাও। 16 জন লাইভে আছো, 16 জনই জানাও। প্রত্যেক 4 বছর পর পর মিশন হেক্সা, মিশন হেক্সা বলে চিল্লায়। 2002 এর পর থেকে, কত 2002 সালের পর থেকে তারা 2006 সালে বলছে মিশন হেক্সা, 2000 কত এরপর 2010 সালে বলছে মিশন হেক্সা, 2014 সালে বলছে মিশন হেক্সা, 2018 সালে বলছে মিশন হেক্সা, 2022 সালে বলছে মিশন হেক্সা, এবং 2026 সালে বলবে মিশন হেক্সা। এবং তারা হলুদ দল, হ্যাঁ ব্রাজিল, হ্যাঁ জয়, বলতাম না, হ্যাঁ এই যে এলমা, ঠিক আছে, ঠিক আছে। তার মানে হেক্সা দ্বারা কি বোঝায়? 6। হেক্সা দ্বারা কি বোঝায়? 6। মানে তারা 6 নাম্বার মিশন কমপ্লিট করার জন্য নামছে, কিন্তু এখনো তারা মিশন গুলো কমপ্লিট করতে পারে নাই। স্যার আবার বোঝান, এসবি বিজয়। হ্যাঁ, সো এই হেক্সা মানে হচ্ছে 6। দেখো হেক্সাডেসিমাল তার মানে টোটাল একত্রিত হচ্ছে কত? 16। হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, মানে হচ্ছে 16। দেখো হেক্সাডেসিমেলে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমেলে হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এবং এ থেকে এফ পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভূমি বলছে ব্রাজিলকে, হ্যাঁ উসমান বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আদনান বলছে ফালতু একটা টিম ব্রাজিল। আচ্ছা টিম যেমন ওই ডাজেন্ট ম্যাটার। সো এখন আবার পড়ার মধ্যে আসো যে হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6 আর হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে 10। তার মানে এখানে টোটাল হচ্ছে 16টা অঙ্ক রয়েছে। 16টা অঙ্ক কি কি? একটা হচ্ছে 0 থেকে 9, এখানে হচ্ছে 10টা আছে, এবং এ থেকে এফ এখানে 6টা আছে। দেখো এই যে 0 থেকে 9, এই যে 0 থেকে 9 এখানে 10টা আছে, এবং এ থেকে এফ এখানে আছে 6টা। এখন এ এর মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। ঠিক আছে, এই যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে তোমার 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। সবকিছু নিয়ে, কিন্তু ব্রাজিলকে নিয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে আবার পড়ায় ব্যাক করো। ওটা এমনি জাস্ট মজা করে তোমাকে পড়াইলাম যে হেক্সা জিনিসটা কি। ঠিক আছে, ওকে। সো
আমি আবার বলছি, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এই 16টা অঙ্ক দ্বারা গঠিত কি হেক্সাডেসিমেল। এই 16টা অঙ্ক দ্বারা গঠিত কি হেক্সাডেসিমেল। এবং এ থেকে এফ, এটার মানে এর মানে হচ্ছে 10, বির মানে হচ্ছে 11, সির মানে হচ্ছে 12, ডির মানে হচ্ছে 13, ইর মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তার মানে আমরা কি কি শিখলাম বলো? আমরা শিখলাম, এবং এটার যেহেতু 16টা অঙ্ক, এর মানে এটার বেস বা ভিত্তি হচ্ছে 16, এর বেস বা ভিত্তি কত 16। তার মানে এতক্ষণ ধরে আমরা শিখলাম হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এর বেস বা ভিত্তি কয়টা এবং এর অঙ্ক কয়টা অঙ্ক দ্বারা গঠিত, এই কয়েকটা। ভাইজান আপনি যে কমেন্ট গুলো প্রয়োজন বোধ মনে করেন না, সেইগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, এতগুলো আচ্ছা তোমরা কথা বললো না, তোমরা মনোযোগ দাও। এখন আমরা লেখার নিয়মটা শিখবো। ধরো এই যে এখানে দেখো লেখা আছে, ধরো তুমি 22টা হচ্ছে তুমি দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখতে চাচ্ছ। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির বেস দেখো, আমি যদি একটু লিখি দশমিক বেস কত, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। ধরো এটা এরকম দেবে, ঠিক আছে, এটা হচ্ছে কি 16। এখন যদি আমি তোমাকে বলি যে 22, এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখতে হবে, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা ফার্স্ট একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের নিচে ছোট করে বেস বা ভিত্তি লিখবো, এর বেস বা ভিত্তি লিখবো। তার মানে আমরা যদি সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা লিখতে চাই, তাহলে ওটা ব্র্যাকেট দিয়ে ওটার বেস লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে নিচে ছোট করে বেস লিখতে হবে। মানে এটার বেস ধরো আমরা লিখলাম 10, বেস লিখলাম কত 10, এর মানে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছে, দশমিক। এই যে দেখো 22 দিয়ে লিখছি 10, তার মানে এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছে। আবার ধরো এই 22 দিয়ে আমি লিখলাম হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখলাম হচ্ছে 8 বা ইংরেজিতে লিখি 8, এটা কোন সংখ্যা পদ্ধতি বলো তো একটু? এই যে 22 দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচে ছোট করে একটা ভিত্তি বা বেস লিখেছি 8, এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। আমি আবার বলছি, 22 ব্র্যাকেট দিয়ে নিচে ছোট করে বেস বা ভিত্তিটা লিখছি 8, এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, দেখি কে কে পারো, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। অক্টাল, লিসা বলছে অক্টাল, তুফাইল বলছে অক্টাল, হাসান আলী বলছে অক্টাল, সাবিনা বলছে অক্টাল। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতি। কেন? কারণ এটার বেস বা ভিত্তি হচ্ছে 8, আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এখন যদি আমি লিখি 2AC9 এবং এটার বেস বা ভিত্তি যদি লিখি 16, তাহলে এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি বলতো? 2AC9 এটা, এবং বেস বা ভিত্তি হচ্ছে 16, বেস বা ভিত্তি হচ্ছে 16, ব্র্যাকেট দিয়ে বেস বা ভিত্তি লিখছে 16, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি? লিসা বলছে হেক্সা, বাকিরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। এই যে 2AC9 এবং ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি 16, এটা কোন সংখ্যা পদ্ধতির? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আদনান আশরাফ বলছে, মেনশন করেছে এলমাকে, 2 হইলে বাইনারি, 16 হইলে হেক্সাডেসিমেল। তোফাইল বলছে হেক্সাডেসিমেল। হ্যাঁ, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা কি? এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তার মানে এই যে এইটা কোন সংখ্যা পদ্ধতি বলতো? এই যে এখানে যে কথাটা লেখা আছে 213.38, ব্র্যাকেট দিয়ে এখানে লেখা আছে 10, এটা কোন সংখ্যা পদ্ধতি? স্যার মিন বলছে হেক্সা, সাবিনা বলছে হেক্সা, আশরাফ বলছে সরি, ভূমি বলছে হেক্সা, নাসরিন বলছে ভাইয়া ওদের একটু ধমক দেন না, ওরা বেশি। আচ্ছা আদনান, তুমি যদি ফার্দার কোনো কমেন্ট করো মানে উল্টাপাল্টা, আমি যা বলতেছি এটার বাহিরে, এবং এলমা কিংবা যেই হও না কেন, তোমরা যদি উল্টাপাল্টা কোনো কমেন্ট করো তাহলে তোমাদের জন্য কিন্তু এই গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। উল্টাপাল্টা কমেন্ট করবা না। এখানে ফিমেল শিক্ষার্থী আছে, তাদেরকে অবশ্যই সম্মান করে কথা বলতে হবে। তাদের কোনো মানে কোনো একটা হিউমিলেশনের শিকার হয় এই ধরনের কোনো আচরণ করা যাবে না তাদের সাথে, ঠিক আছে। হেক্সা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেক্সাডেসিমেল, আচ্ছা 213.38,
এটা কোন সংখ্যা পদ্ধতির? ডেসিমাল। এটা হচ্ছে ডেসিমাল। 10 হচ্ছে এটা কি? এটা ডেসিমাল, দশমিক। হ্যাঁ দশমিক, ঠিক আছে। তোমরা আশা করি তাহলে এতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে কি, এটা একটা দশক সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা এইভাবে লিখবো, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে নিচে বেস বা ভিত্তি লিখবো, ব্র্যাকেট দিয়ে নিচে বেস বা ভিত্তি লিখবো, ঠিক আছে। এই যে এবং কিছু উদাহরণ দেখো, যে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে নিচে 10, এর মানে হচ্ছে এটা হচ্ছে দশমিক। দেখো এখানে 2, এর মানে এটা হচ্ছে বাইনারি। এখানে 8, এর মানে হচ্ছে এটা অক্টাল। এখানে 16, এর মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল। বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার কিছু উদাহরণও আমি দিয়ে দিয়েছি। দশমিক, হ্যাঁ বিথি বলছে। এখন তোমার জন্য এই যে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন থাকবে। দেখো প্রশ্ন, কি প্রশ্ন? 1110011.1101, এটি কোন সংখ্যা? এটা কি দশমিক, নাকি বাইনারি, নাকি অক্টাল, নাকি হেক্সাডেসিমাল? দেখো দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, বাইনারি হচ্ছে 0 এবং 1, অক্টাল হচ্ছে 0 থেকে 7, এবং হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। এখন তোমরা উত্তর দাও, এটার উত্তর কি হবে? 111, এটি কোন সংখ্যা? এ হবে, বি হবে, সি হবে, না ডি হবে? আমি দেখতে পাচ্ছি ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, হেক্সা 16। হ্যাঁ, শারমিন বলছে বি হবে, বিজয় বলছে ডি হবে, ভূমি রয় বলছে বি হবে, হাসান আলী বলছে বাইনারি হবে, সামিয়া বলছে বি হবে, লিসা বলছে বি হবে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এটা সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে। এই যে এই প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে। বলো দেখি কে পারো? সানমিন বলছে এ হবে, দেখি কে পারো? এই যে 111010101, দেখো এটা বর্ষা বলছে ডি হবে, সাবিনা বলছে এ হবে, আব্দুল্লাহ বলছে এ হবে, আরিফ রাজ বলছে বি হবে। মানে অনেকে আবার চেঞ্জ করতেছে, একবার বলছে বি হবে, পরে আবার বলতেছে এ হবে। আরিফ রাজ বলছে বি হবে, বাকিটা একটু কাইন্ডলি জানাও। দশমিক হবে বলতেছে। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা অ্যান্সার করছো সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল হয়েছে, কারো উত্তর সঠিক হয়নি, সবার উত্তর ভুল হয়েছে। সিও হবে না, এ বি কনফিউজ। এটার উত্তর এও হবে না, এটার উত্তর বিও হবে না, এটার উত্তর সিও হবে না, এটার উত্তর ডিও হবে না। এখন ভাই বলতে পারো যে ভাই তাহলে পুনরায় যদি উত্তর না হয় তাহলে অপশনে কেন দিছেন? দেখো আমি তোমাকে বুঝাই, দেখো একটু ভালো মতো খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো। দেখো এইখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে 2 লিখতাম, একটু ভালো মতো খেয়াল করো, এটা যদি ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে 2 লিখি, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে এটি কোন সংখ্যা, তখন এটার উত্তর হবে হচ্ছে বাইনারি, তখন এটার উত্তর হবে বাইনারি। কেন? কারণ এখানে বেস বা ভিত্তি 2 দেয়া আছে, বেস বা ভিত্তি 2 দেয়া আছে, বুঝতে পারছো? এবং ভেতরে 0 এবং 1 ছাড়া আর কিছুই নাই, ভেতরে 0 এবং 1 ছাড়া আর কিছুই নাই, এবং ব্র্যাকেটে দিয়া 2 দেওয়া আছে, বেস বা ভিত্তি 2 দেওয়া আছে, বুঝতে পারছো? বেস বা ভিত্তি 2 দেওয়া আছে। এখন যদি আমি এটা 2 পরিবর্তে যদি আমি এখানে 10 দিই, তাহলে উত্তর কোনটা হবে? বোকা বানাই নেই, এখনো বাকি আছে, দেখো বোকা বানাই নেই। দেখো এখানে যদি আমি 10 দিই তাহলে কোনটা উত্তর হবে? তাহলে উত্তর হবে হচ্ছে এ, দশমিক। তাহলে উত্তর হবে কত? এ, দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10। এখন দেখো এখানে 0 এবং 1, দেখো তো দশমিকের ভিতরে 0 এবং 9, দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক দ্বারাই গঠিত হইতে পারে। তার মানে 0 এবং 1 এটা তো দশমিকের বাহিরে না, দশমিকের ভেতরে আছে। এখন যদি আমি এটা মুছে, এখন যদি আমি এটা দেই যে 8, এখন যদি বেস বা ভিত্তি দেই 8, তাহলে যদি তোমাকে বলে এটা কোন সংখ্যা পদ্ধতি, তখন এটা উত্তর হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। কেন? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এখন এখানে দেখো 0 থেকে 7-এর বাহিরে কিছু আছে, এটার ভিতরে 0 থেকে 7-এর বাহিরে কিছু আছে এখানে নাই, এই কারণে এটাকে আমরা অক্টালও বলতে পারি। এখন যদি আমি এটা 16 লিখি, 16, তাহলে দেখো এটা কোন সংখ্যা পদ্ধতি হয়? তাহলে হবে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে হবে কি? এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন যদি আমি এটা কিছুই না দিই,
ধরো কোনো কিছুই না দিই, এখন যদি আমি এটা কোনো কিছুই না দিই, এই যে যে প্রশ্নটা তোমাকে আমি একদম শুরুতে করছিলাম, এখন যদি কিছুই না দিই তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে সবগুলোই। তাহলে উত্তর হবে কি? সবগুলোই। কারণ এখানে কোনো ব্র্যাকেট দিয়ে বেস বা ভিত্তি দেওয়া নাই। এখানে কি বেস বা ভিত্তি দেওয়া নাই? যেহেতু বেস বা ভিত্তি দেওয়া নাই সেহেতু হচ্ছে, দেখো এখানে কি কি আছে দেখো তো, এখানে 0 এবং 1, এই দুইটার বাহিরে আর কোনো অঙ্ক নাই, কোনো অঙ্ক নাই, এই দুইটার বাহিরে কোনো অঙ্ক নাই। 0 এবং 1 বাদে এটার ভিতরে কিছু আছে নাই। এখন দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কোনটাকে আমরা বলবো? যখন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত হবে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত হবে, তখন ওইটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলবো। এখন দেখো 0 এবং 1, এটা কি 0 থেকে 9 এর বাহিরের কোনো একটা অঙ্ক? 0 এবং 1, ধরো 0 এবং 1, এটা কি 0 থেকে 9 এর বাহিরের কোনো একটা অঙ্ক? এটা একটু কমেন্টে জানাও তো। 0 এবং 1, এটা কি 0 থেকে 9 এর বাহিরের কোনো একটা অঙ্ক? এটা একটু জানাও তো দেখি, কে পারো। 0 এবং 1, এটা কি 0 থেকে 9 এর বাহিরের কোনো একটা অঙ্ক নাকি ভেতরের অঙ্ক? 0 এবং 1 কি ভেতরের অঙ্ক না বাহিরের অঙ্ক? 0 থেকে 9 না। হ্যাঁ, হাসান আলী বলছে না। হ্যাঁ, না, জি না। হ্যাঁ, যেহেতু 0 এবং 1 0 থেকে 9 এর বাহিরের অঙ্ক না, এই কারণে এটাকে আমরা দশমিক বলতে পারি। ঠিক আছে, এরপর বাইনারি কথা চিন্তা করি। বাইনারিতে কি 0 এবং 1 আছে, তাই না? এবং এই যে প্রশ্নে 0 এবং 1ই আছে, 0 এবং 1 এর বাহিরে কিছু নাই, তার মানে কি এটাকে আমরা বাইনারিও বলতে পারি। এরপর দেখো অক্টালে 0 থেকে 7, এখন দেখো তো এখানে 0 থেকে 7 এর বাহিরে কিছু আছে? দেখো এই যে প্রশ্নে এখানে 0 এবং 7 এর বাহিরের কোনো অঙ্ক আছে এখানে? নাই, সবই 0 এবং 7 এর ভিতরের অঙ্কই আছে। 0 এবং 1 আছে, 0 এবং 1 কিন্তু 0 এবং 7 এর ভেতরের অঙ্ক। যেহেতু ভেতরের অঙ্ক, এই কারণে এটাকে আমরা অক্টাল বলতে পারি। এবং হেক্সাডেসিমাল 0 থেকে 9 এর ভেতরের অঙ্ক এখানে আছে, তার মানে কি এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিও বলা যায়। ঠিক আছে, তো এটা বুঝতে পারছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। এই যে প্রশ্নটা কি বুঝতে পারছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। ভাই এই সংখ্যাগুলো কি বাইনারি আনলে অন্য সংখ্যা হবে? আগে ওয়েট, আমরা পরে অনেক কিছু শিখবো, বাট এইটা এখন তোমরা একটু জানাও এটা বুঝতে পারছো কিনা, এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি বুঝতে পারছো, বাট আরো প্রশ্ন আছে, এটাই কিন্তু শেষ না, আরো ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে যেটা তোমার জন্য বুঝতে অনেক হেল্পফুল হবে। জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। ওকে, সবাই বলতেছো বুঝতে পারছো, বাকিরাও জানাও বুঝতে পারছো কিনা। এখন আমি আরেকটা কোয়েশ্চেন দিব, এই যে এই কোয়েশ্চেন 420, এই 420 হচ্ছে তোমাদের তাসনাম আহমেদ সোহেল স্যারকে চিনো? তাসনাম আহমেদ সোহেল স্যার, তার হচ্ছে কলেজের রোল ছিল হচ্ছে 420। কেন? কারণ তিনি একজন 420। বসা বলছে আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো তাহলে বলো এটার উত্তর, এটি কোন সংখ্যা পদ্ধতি? 420 এটা কি তোমার দশমিক সংখ্যা পদ্ধতি নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল? দশমিক হচ্ছে 0 থেকে 9, বাইনারি হচ্ছে 0 এবং 1, অক্টাল হচ্ছে 0 থেকে 7 এবং হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং এ থেকে এফ। এখন তোমরা বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর কোনটা কোনটা হবে? আচ্ছা, তোমরা তো বলতেছো নির্দিষ্ট সব কয়টি উত্তর হবে। হোমি রয় বলছে সব কয়টা উত্তর হবে। দেখি কারটা সঠিক উত্তর হয়, দেখি এবার কেউ সঠিক উত্তর দিতে পারো কিনা, এটা একটু দেখি আমি। এবার কেউ সঠিক উত্তর দিতে পারো কিনা, এটা কি দশমিক নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল? বি মেবি, কোনোটি নয়। শারমিন বলছে কোনোটি নয়। লিসা বলছে বি মেবি। বিজয় বলছে সব হবে। তার মানে এখনো তোমরা বুঝতে পারো নাই, সবগুলো হবে আবার একটাও হবে। তার মানে এখনো তোমরা বুঝতে পারো নাই। তোমরা একটু আগে বললা বুঝতে পারছো, কিন্তু এই প্রশ্ন দেওয়ার পর আমি বুঝতে পারছি যে তুমি বুঝতে পারো নাই। সুরায়া জান্নাত বলছে এ সি ডি হবে, এ সি ডি। সুরায়া বলছে এ সি ডি হবে। সাবিনা বলছে এ সি ডি হবে। ইন্টারেস্টিং। এরপর হচ্ছে ভূমি বলছে কোনোটি নয়। আব্দুল্লাহ তোফাল বলছে বাইনারির পরে সবকটি হবে। বাইনারি পরে সবটি হবে, বাইনারি পরে মানে আচ্ছা দেখি, আমরা দেখি যে কোনটা সঠিক উত্তর হয়। আচ্ছা দেখো এখানে কি কি আছে বলতো? 0 আছে, 2 আছে, 4 আছে। এখানে কি কি আছে? 0 আছে, 2 আছে, 4 আছে। বুঝতে পারছো? এখন তুমি একটু দেখো যে দশমিক
দশমিক সংখ্যা পদ্ধতি কি কি অঙ্ক দ্বারা গঠিত? দশমিক সংখ্যা আমি যদি এখানে একটু লিখি, দশমিক দশমিক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 9 পর্যন্ত, 0 থেকে 9। এরপর হচ্ছে যদি বাইনারি, বাইনারি হচ্ছে 0 এবং 1। অক্টাল, অক্টাল হচ্ছে তোমার 0 1 2 3 4 5 6 7 এবং হেক্সা, হেক্সা হচ্ছে 0 থেকে 9 আর এ থেকে এফ, রাইট। এখন দেখো এটা কোন সংখ্যা, দেখো এটাকে যদি আমরা দশমিক সংখ্যা বলি, দেখো এটাকে যদি আমরা দশমিক সংখ্যা বলি, এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে কি কি আছে দেখো তো। দশমিক সংখ্যা পদ্ধতি 0 1 0 থেকে 9 পর্যন্ত আছে। এখন তুমি এটার সাথে এটা মিলাইবা, মিলাই দেখলা যে দশমিকের ভিতরে 4 আছে, এই যে 4 আছে। দশমিকের ভিতরে 2 আছে, এই যে 2 আছে। দশমিকের ভিতরে 0 আছে, 0 আছে। তার মানে কি এটা দশমিকের সংখ্যার পদ্ধতির ভিতরের অঙ্কগুলাই আছে, এর বাহিরে কোনো কিছু নাই। তার মানে এটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। এরপর ধরো এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি বলা যায় কিনা একটু দেখি, যে এই বি অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি বলা যায় কিনা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি কি আছে? 0 এবং 1। কিন্তু একটু ভালো মতো খেয়াল করো, দেখো এটা 0, এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক, বাইনারি, রাইট। 2 এটা কিন্তু বাইনারি পদ্ধতির কোনো অঙ্ক না, বাইনারি নয়। দেখো 2 এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক না, কারণ 0 এবং 1 ছাড়া বাইনারিতে আর কিছুই হবে না। 0 এবং 1 ছাড়া বাইনারিতে কিছুই হবে না। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি হবে? 0 এবং 1 বাহিরে যদি কিছু থাকে তাহলে ওইটা বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না। দেখো এখানে 0 এবং 1 বাহিরে আছে কি আছে? 2 আছে এবং 4 আছে। যেহেতু 0 এবং 1 বাহিরে হচ্ছে 2, তার মানে 2 কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না। এবং 4 আছে, 4 কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না। যেহেতু 2 এবং 4 এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বাহিরের একটা অঙ্ক। আমি আবার বলছি, 2 এবং 4 এটা বাইনারি সংখ্যা পদ্ধতির বাহিরের একটা অঙ্ক, এই কারণে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি নয়। এই কারণে কি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি নয়। তার মানে 2 নাম্বার অ্যান্সার হবে না, 2 নাম্বার অ্যান্সার হবে না। কেন না? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 0 এবং 1 দ্বারাই গঠিত, কিন্তু এখানে 0 এবং 1 বাহিরের অঙ্ক আছে। এখানে কি 0 এবং 1 বাহিরের অঙ্ক আছে, 0 এবং 1 বাহিরের একটা অঙ্ক যেহেতু আছে, এই কারণে এটা 2 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি না, 4 বাইনারি সংখ্যা পদ্ধতি না। যেহেতু 2 এর বাইনারি সংখ্যা পদ্ধতি না এবং 4 ও বাইনারি সংখ্যা পদ্ধতি না, এই কারণে এটাকে আমরা বাইনারি বলতে পারি না। 420 এটাকে আমরা বাইনারি বলতে পারি না। বুঝতে পারছো? ওকে, এখন দেখি যে এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি হয় কিনা। এই 420 এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতির হয় কিনা। দেখো 4, এই 4 এই অঙ্কটা কি অক্টালের একটা অঙ্ক? আমরা একটু খুঁজি দেখি। এই যে অক্টালের মধ্যে 4 আছে, হ্যাঁ 4 হচ্ছে অক্টালের ভিতরে একটা অঙ্ক। 2 কি অক্টালের মধ্যে একটা অঙ্ক? একটু যদি খুঁজি, এই যে অক্টালের মধ্যে, এই যে অক্টালের মধ্যে 2 আছে, তার মানে হ্যাঁ 2 হচ্ছে একটা অক্টালের ভিতরে অঙ্ক। এরপর 0 কি অক্টালের ভিতরে একটা অঙ্ক? একটু খুঁজি, এই যে 0 আছে, তার মানে এটাও একটা অক্টালের ভিতরে অঙ্ক। তার মানে 4 অক্টালের ভিতরে একটা অঙ্ক, 2 অক্টালের ভিতরে একটা অঙ্ক, 0 অক্টালের ভেতরেরই একটা অঙ্ক। যেহেতু অক্টাল 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত এবং এখানে 0 থেকে 7 বাহিরে কিছু নাই। এখানে 0 থেকে 7 বাহিরের কিছু নাই, কিছু নাই। এখানে কি 420 মধ্যে 0 থেকে 7 বাহিরের কিছু আছে? কিছুই নাই। এই কারণে এটা হচ্ছে তোমার একটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা বলতে পারি। যেহেতু 0 থেকে 7 বাহিরের কোনো কিছু নাই, এখানে এটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। ঠিক আছে। এরপর হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কি 0 থেকে 9 এবং এ থেকে এফ। তার মানে 0, এই যে 0, এই 0 কি 0 থেকে 9 বাহিরের একটা অঙ্ক? 0 কি 0 থেকে 9 বাহিরের একটা অঙ্ক না ভেতরের একটা অঙ্ক? অবশ্যই ভেতরের একটা অঙ্ক। এরপর 2 কি 0 থেকে 9 বাহিরের একটা অঙ্ক? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। 2 কি 0 থেকে 9 বাহিরের একটা অঙ্ক? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। 2 কি 0 থেকে 1 বাহিরের একটা অঙ্ক? এটা একটু তোমরা 0 থেকে 9 বাহিরের একটা অঙ্ক, এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। এই যে হেক্সাডেসিমাল কি 0 থেকে 9 এবং এ থেকে এফ। এই 2, এই 2টা কি হচ্ছে 0 থেকে 9 বাহিরের একটা অঙ্ক না ভেতরের অঙ্ক?
না, হ্যাঁ ভেতরের অঙ্ক, এই কারণে এটাও কি, এটা হেক্সাডেসিমাল বলতে পারি। এরপর 4, এই 4 কি হচ্ছে 0 থেকে 9 এর বাহিরের একটা অঙ্ক না ভেতরের অঙ্ক? অবশ্যই ভেতরের অঙ্ক, এই কারণে এটাকে আমরা হেক্সাডেসিমাল বলতে পারি। তো এটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানাই দাও। এই যে 420, এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা তোমরা বুঝতে পেরেছো কিনা দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানিয়ে দাও এটা তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা তোমরা বুঝতে পেরেছো? স্যার এমনিতে ঠিক মতো ক্লাস নেন না, আবার নিতে গেলে রাত পার করে দেন। হ্যাঁ জি বুঝেছি বুঝেছি স্যার, অল ক্লিয়ার, আমি ক্লিয়ার, জি স্যার বুঝছি, জি বুঝছি, ওকে। যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কটাতে চলে যাই। 169, এই যে 169, এটা কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল? ক্লিয়ার, ওকে গ্রেট। এখন তোমরা ক্লিয়ার কিনা দেখি, এটা দ্বারা আরো বোঝা যাবে যে তোমরা ক্লিয়ার কিনা, বুঝতে পারছে এসব। রিমা আসো, এবার ক্লিয়ার হয়েছি স্যার, আল্লাহ জানে এর পরেরটা কি কমো। হ্যাঁ দেখি ক্লিয়ার কিনা, এখন বোঝা যাবে যে ক্লিয়ার কিনা। দেখি তোমরা উত্তর দাও। 169 এটা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কোনটা কোনটা বলো দেখি তোমরা বুঝতে পারছো কি না। 169 কোনটা কোনটা হবে বলো। ACDE, আইলো কোন থেকে? সুরায়া বলতেছে AD, আদনান বলছে ACD। ক্লাস করতে এসে সময়ের চিন্তা করলে 100-তে 100 পাবা কিভাবে? হ্যাঁ সময়ের কোনো চিন্তা করা যাবে না, কোনোটাই না। লিসা বলছে AD, সামিয়া বলছে ACD, শারমিন বলছে AD। তার মানে দেখো, কেউ বলতেছে AD, কেউ বলতেছে ACD, কেউ বলতেছে ABD, কেউ বলতেছে ACD, কেউ বলতেছে কোনোটাই না। তার মানে কি এখনো কি তোমরা বুঝতে পারছো? কেউ বলতেছে A। খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার। এখন তোমরা বলো যে আসলেই তোমরা বুঝতে পারছো, কারণ 0 নাই। আসলেই কি তুমি বুঝতে পারছো? দেখি তো তোমরা বলতে পারো কিনা। আসলে কিন্তু তোমরা বুঝো নাই, কেন বুঝো নাই দেখো, আমি দেখাই দিই। দেখো একটু ভালো মতো খেয়াল করো। প্রথমে আমরা এটা টেস্ট করি যে দশমিক, দশমিক কি? দশমিক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, তাই না? এখন দেখো এই যে 1, এই 1 কি 0 থেকে 9 এর মধ্যে আছে? এই যে 1, 0 থেকে 9 এর ভিতরে কি 1 আছে? 0 থেকে 9 এর ভিতরে কি 1 আছে? আছে। এটা কি আছে? আছে, ঠিক আছে। 0 থেকে 9 এর মধ্যে 1 আছে। আবার 6, দেখো তো 0 থেকে 9 এর মধ্যে 6 আছে? 0 থেকে 9 এর ভিতরে কি 6 আছে? অবশ্যই 6 আছে, তার মানে কি আছে। এরপর 9, 0 থেকে 9 এর মধ্যে কি 9 আছে? অবশ্যই, এই যে 9 তো আছে, তার মানে এটাও আছে, এটাও আছে, ঠিক আছে। তার মানে কি তিনটাই আছে। যখন এই তিনটাই থাকবে, মানে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটাই আছে 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 হবে, তখন ওইটাই হচ্ছে ওটা সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা এটা টিক দিতে পারি, তাই না? যেহেতু এটা 0 থেকে 9 এর ভিতরে 1 আছে, 0 থেকে 9 এর ভিতরে 6 আছে, 0 থেকে 9 এর ভিতরে 9 আছে, তার মানে এটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। 169 কে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি, ঠিক আছে। এখন আসি আমরা বাইনারির ক্ষেত্রে। বাইনারি কি? বাইনারি হচ্ছে 0 এবং 1, তার মানে বাইনারি 0 এবং 1। এখন দেখো 1, এই 1 কি হচ্ছে? 1 কি হচ্ছে 0 এবং 1 এর ভিতরে আছে? 0 এবং 1 এর ভিতরে 1 কি আছে? আছে, তার মানে কি আছে। এরপর 6, দেখো তো 6, 0 এবং 1 এর মধ্যে কি 6 আছে? একটু চিন্তা করে দেখো তো ভাই, 0 এবং 1 এর মধ্যে কি 6 আছে? নাই, তার মানে কি এটা নাই, নাই। এরপর দেখো 0 এবং 1 এর মধ্যে কি 9 আছে? নাই, 0 এবং 1 এর মধ্যে তো 9 নাই, তার মানে এটা হচ্ছে নাই। দেখো যেহেতু এখানে উত্তর নাই আয়া পড়ছে, উত্তর যদি নাই থাকে তার মানে এটা বাইনারি হবে না, এটা কখনোই বাইনারি হবে না। কারণ বাইনারির ভেতরে কখনোই 6 এবং 9 আসবে না। বাইনারি শুধুমাত্র 0 এবং 1। এই যে 0 1 0 1 0 1 1, এইটা ছাড়া, এই যে এটারে আমরা বাইনারি বলতে পারি, কারণ 0 1 ছাড়া আর কিছুই নাই। কিন্তু এটারে আমরা বাইনারি কখনোই বলতে পারি না, কারণ এটার মধ্যে 6 আছে 9 আছে, যেটা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা নয়। এটা কি 0 এবং 1 এর বাহিরের অঙ্ক, এই কারণে এটা কি আমরা বাইনারি বলতে পারি না, এটাকে কি আমরা বাইনারি বলতে পারি না, ঠিক আছে। এরপর দেখি অক্টাল। অক্টাল কি? 0 থেকে 7। অক্টাল হচ্ছে
0 থেকে 7, 0 থেকে 7, রাইট? এখন দেখো 1, 0 থেকে 7-এর ভেতরে কি 1 আছে? আছে, আছে। এরপর 0 থেকে 7-এর মধ্যে কি 6 আছে? আছে, 6 আছে। এরপর 0 থেকে 7-এর মধ্যে কি 9 আছে? নাই। যদি নাই চলে আসে তার মানে কি এটা অক্টাল হতে পারে না। দেখো এটা কি অক্টাল হইতে পারে না, যেহেতু 9, 0 থেকে 7-এর মধ্যে 9 নাই, এই কারণে এটাকে আমরা অক্টাল বলতে পারি না। এই কারণে কি এটাকে আমরা অক্টাল বলতে পারি না। বুঝতে পারছো? আবার বলি, যেহেতু 9 এই অঙ্কটা 0 থেকে 7-এর ভেতরে নাই, এই কারণে এটাকে আমরা অক্টাল বলতে পারি না। 169 এটাকে আমরা অক্টাল বলতে পারি না। 169 পরীক্ষায় কি করবো আমি জানি না, এত বড় ভুল করলে পরীক্ষায় কি? হ্যাঁ স্যার প্লিজ রিপ্লাই, কি ভুল করছো? আমি বেশি বলবো না। দেখছো তোমরা কিন্তু আসলে বুঝো নাই, কিন্তু তোমরা বলতেছো বুঝছো। তার মানে এখন দেখি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং A থেকে F। এখন দেখি 0 থেকে 9, A থেকে F। দেখো 1 এটা কি 0 থেকে 9-এর ভিতরে আছে? আছে, আছে। 6 এটা কি 0 থেকে 9-এর ভিতরে আছে? আছে। 9 এটা কি 0 থেকে 9-এর ভিতরে আছে? আছে, আছে। এখানে যেহেতু আছে মানে এটার অঙ্কগুলোর মধ্যে এইগুলো আছে, এই কারণে এটাকে আমরা বলতে পারি এটা উত্তর। তার মানে উত্তর হবে A এবং D। যারা বুঝে A এবং D উত্তর দিয়েছো তারা বুঝতে পারছো। আল্লাহ এমন ভুল কেমনে করলাম, মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার, ক্লিয়ার। এখন তোমরা বুঝছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। এখন তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। দেখো এগুলা কিন্তু তোমরা বাইনারি অক্টাল জীবনে অনেক করছো, কিন্তু এইভাবে আশা করি তোমরা কখনো বুঝো নাই, কিংবা কেউ তোমাকে বুঝায় নাই। এইভাবে তোমাকে কেউ বুঝায় নাই, বুঝতে পারছো? যদি এখন তোমরা বুঝতে পারো, এটা তোমার পরীক্ষার জন্যই কাজে লাগবে। এটা তোমার পরীক্ষার জন্য কাজে লাগবে। এখন এইটা বলো, এই যে 147, এটা কি দশমিক বলা যায়? 147-কে কি দশমিক বলা যায়? 147-কে কি বাইনারি বলা যায়? 147-কে কি অক্টাল বলা যায়? 147-কে কি হেক্সাডেসিমাল বলা যায়? এটা একটু তোমরা বলো। আর একটা দেন প্লিজ স্যার। হ্যাঁ এই যে দিছি, এখন এটা বলো 147 এটা কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল? কোনটা কোনটা হবে বলো কাইন্ডলি, দ্রুত দ্রুত জানাও। 147 এটা কোনটা কোনটা হবে দেখি এবার কে কে পারো। 147 এটা কোনটা কোনটা হবে? আমি দেখতে পাচ্ছি ACD বলছো, ACD, ABC, এই যে বিজয় ABC বলছো, ভূমি বলছে বুঝলাম, ACD, ACD, আমি তো দুইটাই বলছি, ACD, আপনার বলছে ACD। বাকিরা জানো? যারা বলছিলা বুঝছো কিন্তু বুঝো নাই আসলে, তারা এখন জানাও দেখি পারো কিনা। সুরায় বল ACD। এবার এটার উত্তর হবে, দেখি আমরা মিলাই দেখি কোনটা উত্তর হবে, তাই না? দেখো দশমিক, দশমিক কি 0 থেকে 9 পর্যন্ত? এই যে 1, 0 থেকে 9 পর্যন্ত, এটার ভিতরে কি 1 আছে? আছে, আছে। 4, 4 কি 0 থেকে 9-এর ভিতরে আছে? আছে, আছে। 7 এটা কি 0 থেকে 9-এর ভিতরে আছে? আছে। তার মানে এটাকে আমরা দশমিক বলতে পারি। ঠিক আছে, যেহেতু আছে এখানে আমরা দশমিক বলতে পারি। এরপর বাইনারি, বাইনারি কি 0 এবং 1, 0 এবং 1, 0 এবং 1। দেখো এই 1 0 এবং 1-এর ভিতরে আছে? আছে। 4, 4 কি 0 এবং 1-এর ভিতরে আছে? নাই। 7 কি আছে? নাই। যেহেতু নাই এই কারণে আমরা বাইনারি বলতে পারি না। ঠিক আছে, এখন আমরা দেখি অক্টাল। অক্টাল কি 0 থেকে 7? অক্টাল কি 0 থেকে 7? তাহলে 0 থেকে 7। দেখো 1, 1 কি 0 থেকে 7-এর মধ্যে আছে? আছে, তার মানে আছে। 4, 4 কি 0 থেকে 7-এর মধ্যে আছে? আছে। 7, 7 কি 0 থেকে 7-এর মধ্যে আছে? আছে। যেহেতু আছে এখানে অক্টালকে আমরা বলতে পারি যে 147 এটা অক্টাল হওয়ার যোগ্য। 147 এই যে 147 এটা অক্টাল হওয়ার যোগ্য। 147 এটা অক্টাল হওয়ার যোগ্য। ঠিক আছে, এখন হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং A থেকে F। তার মানে কি এটা তো অবশ্যই হেক্সাডেসিমালও হবে। এখন এখন প্রশ্ন এটাই, 147 এটাই তোমাদের কাছে প্রশ্ন।
এটা 147, এটা যদি আমি ব্র্যাকেটে লিখে দিই, এটা যদি ব্র্যাকেটে আমি লিখি 16, তাহলে কোনটা উত্তর হবে? এখন কোনটা উত্তর হবে এটা তোমরা একটু, ক্লাস কখন শেষ হইব? ঘুমাইচা পড়ছে। এই যে একটু পরে, এই যে এই কয়েকটা এমসিকিউর পরে ক্লাস শেষ হবে, বাকি আর বলা লাগবে না, বাকিটা আর বলা লাগবে না। হ্যাঁ, এখন তোমরা বলো 147, এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে 16 লিখে দিই, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি বলো? বিজয় বলছে ডি, সামিয়া বলছে ডি, লিসা বলছে ডেসিমেল। না, ডেসিমেল হবে না, ডেসিমেল মানে তো দশমিক, এটা হবে হেক্সা ডেসিমেল। এটা উত্তর কি হবে? হেক্সা ডেসিমেল। হ্যাঁ, হেক্সা ডেসিমেল হবে উত্তর। কি হবে? হেক্সা ডেসিমেল হবে। তোমাদেরকে ক্লাস শেষ করার আগে আমি আবার বলছি, আমাদের সংগ্রাম চলছে, শুরু হয়েছে, চলমান থাকবে এবং চলবে ইনশাল্লাহ। কি সংগ্রাম? এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 100% মার্ক পাওয়ার সংগ্রাম। এবং কষ্ট যখন করেছি, কষ্ট আরো করব, তবু A+ পেয়ে ছাড়বই ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা সবসময় তোমাদেরকে করতে হবে। এখন তোমাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ঠিক আছে, আমি বের হয়েছিলাম তাই দেরি হয়েছে, দুঃখিত। ওকে স্যার, তিরিং বিরিং এ ভুল লিখছি, তিরিং বিরিং। আচ্ছা, যাই হোক। এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ধরো 148, এই যে 148, এটা যদি আমি, এটা কি ঠিক নাকি ভুল? ঠিক নাকি, এই যে ঠিক নাকি ভুল বলো তো? এটা দেখি আরেকটু তোমাদের পরীক্ষা হবে, ঠিক নাকি ভুল। এই যে 148, আমি ব্র্যাকেট দিয়ে 8 লিখলাম, এই সংখ্যাটা কি ঠিক নাকি ভুল বলো? 148 ব্র্যাকেট দিয়ে আমি 8 লিখলাম, এটা কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি বলো? সামিয়া জান্নাত বলছে, সুরায়া জান্নাত বলছে ভুল, বাকিরা একটু জানাও তো দেখি। লিসা বলছে ভুল, হাসান আলী বলছে ভুল। ওকে, হ্যাঁ ঠিক হয়েছে। কেন ভুল? এটা যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি কেন ভুল, আমি এটা প্রথমটা বলে দিচ্ছি। কারণ এটা মানে হচ্ছে অক্টাল। এটা মানে কি? অক্টাল। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, এবং এটা 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। কিন্তু ভাই এখানে দেখো 1 আছে, 1 0 থেকে 7 এর ভিতরে একটা অঙ্ক, তার মানে আছে 4 আছে, কিন্তু 8 কিন্তু নাই। 8 কিন্তু নাই, যেহেতু 8 নাই, এই কারণে আমরা বেস বা ভিত্তি 8 লিখতে পারি না। ঠিক আছে, এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন, 0 1 0 0 1 0, এটা কি ঠিক নাকি ভুল বলো তো? এই যে 0 1 0 9 0 0 1, এটা কি, এই যে ব্র্যাকেট দিয়ে 2 লিখছি, এটা কি ঠিক নাকি ভুল বলো তো? এটা কি ঠিক নাকি ভুল? ভুল। লিসা বলছে ভুল, হাসান বলছে ভুল, আদনান বলছে ভুল। কেন ভুল? কারণ দেখো বাইনারিতে কিন্তু 9 নাই, বাইনারিতে কিন্তু 9 নাই, যেহেতু নাই এই কারণে এটা আমরা লিখতে পারি না। বাট এখন যদি আমি বলি যে এখানে 2 না দিয়ে আমি দিলাম ধরো ধরো 8, এখন বলো এটা কি ঠিক নাকি ভুল? এখন তোমরা বলো তো এটা ঠিক নাকি ভুল? আমি 8 দিছি, এই যে এই সংখ্যাটাতে 8 দিছি, এখন এটা ঠিক নাকি ভুল বলো তো? 8 দিছি, এখন এটা ঠিক আছে নাকি ভুল আছে বলো? ভুল। ভূমি রয় বলছে ভুল, লিসা বলছে ভুল, তাও ভুল। হ্যাঁ, কেন ভুল? কারণ অক্টালের মধ্যে 9 নাই। এখন যদি আমি এটা লিখি 16, তাহলে ঠিক নাকি ভুল? এটা একটু বলো দেখি। এখন যদি আমি এটারে 16 লিখি, তাহলে ঠিক নাকি ভুল? 16 হলে সঠিক। হ্যাঁ, হাসান আলী ঠিক বলছে, হ্যাঁ ঠিক। এখন যদি আমি এরকম লিখি যে 9 to AD, এটা যদি আমি এখানে 10 লিখি, এটা কি ঠিক নাকি ভুল? এই যে এই সংখ্যাটা কি ঠিক নাকি ভুল দেখি, এটা কে পারো? 9 to AD, এটা কি ঠিক নাকি ভুল? এটা ঠিক নাকি ভুল? ভুল। ভূমি রয় বলছে ভুল। এরপর বাকিরা, শারমিন বলছে ভুল। হ্যাঁ, এখন যদি আমি এটাকে 16 লিখি, তাহলে ঠিক নাকি ভুল? 16 লিখি, তাহলে ঠিক নাকি ভুল? ঠিক।
হ্যাঁ ভুল, এটা হেক্সা। হ্যাঁ লিসা বলছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আশা করছি তোমরা বুঝতে পারছো, অন্তত এতটুকু বুঝতে পারছো, এটা আসলে বোঝাটা খুবই জরুরি, এটা তোমাদের বোঝা খুবই জরুরি। হ্যাঁ এখন হচ্ছে তোমার এই যে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বাড়ির কাছে, ব্যাখ্যা করো যে 12-10 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এটা কি করবা, এটা করে তোমরা এই যে যে গ্রুপটাতে ক্লাস হচ্ছে এই গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করবা। এই যে গ্রুপটা, গ্রুপের নাম কি, মিশন এইচএসসি, মিশন এইচএসসি, এই গ্রুপে তোমরা পোস্ট করবা। মিশন এইচএসসি এই গ্রুপে তোমরা পোস্ট করবা, স্যার হোমওয়ার্ক দিবেন না, তাড়াতাড়ি দেন। হ্যাঁ এটা আবার বুঝিয়ে দেন, ভুল। তাহলে কি 12 আর হচ্ছে ব্র্যাকেটে 10, তার মানে কি এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমরা ব্যাখ্যা করবা। এই যে প্রথমে তোমরা লিখবা যে সংখ্যা পদ্ধতির, মানে প্রথমে সংজ্ঞাটা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে এই যে 12 লিখবা, 12 লিখে এটা একক স্থানীয় দশক স্থানীয় মান বের করবা। পরে আবার এটার উল্টাই দিবা, 2 এর জায়গায় 1 দিবা, অর্থাৎ প্রথমে 1 ছিল এটার শেষে 1 দিয়ে দিবা, শেষে 2 ছিল এটা প্রথমে 2 দিয়ে দিবা। তারপরে এটা একক স্থানীয় বের করবা, দশক স্থানীয় বের করবা। তারপর হচ্ছে কি দুইটা আলাদা হয়ে যাবে, দুইটার মান ডিফারেন্ট হয়ে যাবে। দেখো এখানে 2 এর মান আছে হচ্ছে 2, এখানে 1 এর মান আছে হচ্ছে 10। আবার এখানে যদি ই করো তাহলে 1 গুণ 10 হবে, 1 গুণ 1 হবে, মানে 1 এর মান 1, এবং 2 এর মান হবে 2 গুণ 10, মানে হচ্ছে 20 হবে। তার মানে দেখো এখানে 2 এর মান ছিল 2, এখানে 2 এর মান হয়েছে 20, আর এখানে 1 এর মান ছিল 10, আর এখানে 1 এর মান হয়ে গেছে 1। তার মানে কি অবস্থান পরিবর্তন হয়ে গেছে। তারপরে তুমি এখানে লিখবা যেহেতু এখানে অবস্থান পরিবর্তন করার কারণে মানের পরিবর্তন হয়েছে, এই যে এতটুকু সিমিলার করবা। প্রথমে এটা লিখবা, তারপরে এটা লিখবা, তারপরে এইটা লিখবা। লিখার পর তুমি লিখবা উপরে দেখা যাচ্ছে যে পজিশন বা অবস্থান পরিবর্তন করার ফলে মানের পরিবর্তন হয়েছে, এই কারণে 12-10 এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এতটুকু লিখলেই এই তোমার বাড়ির কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু লিখলেই তোমার এই বাড়ির কাজটা হয়ে যাবে। আমি আবার বলছি, তোমার বাড়ির কাজ কি করবা, প্রথমে এটা লিখবা, এই যে সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞা লিখার পর এই যে 12 লিখবা, যেহেতু 12 আছে 12 লিখবা, 12 লিখার পর আবার 21 লিখবা, মানে 2টারে সামনে দিবা, 1টারে হচ্ছে পেছনে দিবা। দেওয়ার পর এটা আবার একক স্থানীয় দশক স্থানীয় বাইর করবা। বের করার পর এখন তুমি আরেকটা লাইন লিখবা, লাইন লিখে ওইখানে কি লিখবা, ওইখানে লিখবা হচ্ছে উপরে দেখা যাচ্ছে 2 এর এবং 1 এর অবস্থান পরিবর্তন করার কারণে মানের পরিবর্তন হয়েছে, এই কারণে 12 হচ্ছে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এতটুকু লিখলে তোমরা 2 এ 2 পাবা, 2 এ 2 পাবা, 2 এ 2 পাবা। তোমরা হচ্ছে পোস্ট করবা, পোস্ট করার পরে আমি দেখবো এবং তোমাদের কমেন্ট সেকশনে আমি মার্ক দিব যে তুমি 2 এ কত পাইছো, কমেন্ট সেকশনে আমি মার্ক দিব, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলো শেষ করব, এবং তোমরা যদি ভালো মতো ক্লাসগুলো করো এবং থাকো, এবং তোমরা যদি আরো বেশি শিক্ষার্থী ক্লাসে থাকো, অন্তত 50 থেকে 100 জন শিক্ষার্থী ক্লাসে থাকো, তাহলে ইনশাল্লাহ আমি বাকি ক্লাসগুলো আরো প্রপারলি নেওয়ার চেষ্টা করব, আরো ভালোভাবে নেওয়ার চেষ্টা করব, এবং যাতে তোমরা পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারো সেইভাবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো। ক্লাস বেশি বড় করলে পোলাপাইন ক্লাস করতে চায় না, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট হচ্ছে আশা করছি তোমরা উপকৃত হয়েছো, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।